চাচির অবস্থার কথা ভেবে আমি এটা বুঝে গিয়েছিলাম আপাতত রেহানের সাথে আমার থাকাটা ঠিক হবে না। ফাইনাল পরীক্ষা অবধি আমাদের আলাদা থাকতে হবে, তারপর চাকরি হয়ে গেলে কিছু একটা ভাবা যাবে। বিষয়টা প্রথমে উনি কিছুতেই মানতে পারেননি, পরে ওনাকে বুঝিয়ে বললে তাতে উনি রাজি হন। যেহেতু ওনার আব্বুর কোম্পানি ছিল, তাই চাকরি পাওয়াটা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না। আমার ফ্যামিলি আমাদের সম্পর্কের সবটা জানত, কিন্তু রেহানের ফ্যামিলি ভেবেছিল আমার আর রেহানের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আম্মুর কাছে গেলে আম্মু কিছুতেই তাদের ঘরে আমাকে থাকতে দিবে না বলে দিল। পরে রেহান ওনার বউয়ের মানে আমার সমস্ত খরচ উনি বহন করবেন বললে আব্বু আর অমত করেন না। তাদের মধ্যে তো থাকছি, কিন্তু নিজেকে আর আগের মতো এই বাড়িতে খুঁজে পাই না। আম্মু তো সারাক্ষণ রেহানের বউ করতে থাকেন। সত্যি বলতে খুব মিস করি মা তোমার মুখে নিসা নামটা, আর বাকিদের ব্যবহার ঠিক যেন ভাড়াটিয়ার মতো। এতটা পর হয়ে গেছে আমি, খুব কষ্ট লাগে ভাবতে। ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলে আমি রেহানদের ভার্সিটিতে ভর্তি হলাম। তার মধ্যে আবার ভার্সিটির পোশাক নিয়ে আমার আর রেহানের ঝগড়া বেঁধে যায়। ওনার মতে আমি বোরকা পরে আপাদমস্তক ঢেকে পড়তে যাব, তা না হলে ভার্সিটিতে যাওয়া লাগবে না। ওনার মূর্খ বউ খুব আদুরে, শেষমেশ ডেভিলটার কথাই চিরধার্য। বাইকে বসে বিশাল এই বোরকায় রেহানের সাথে একদম বেমানান হয়ে আছি, আর উনি খুব স্টাইল করে চুলটা জেল দিয়ে সেট করে, সাদা টি শার্টের সাথে উপরে কালো জ্যাকেট। উফ, কি যে হ্যান্ডসাম লাগছে না আমার ডেভিলটাকে। আর আমি যাওয়ার পথে আমাদের কথা হচ্ছে। রেহান, আমার খুব ভয় করছে। ফার্স্ট ক্লাস আল্লাহ জানেন কেমন হয়। কোনো ব্যাপার না, সমস্যা হলে আমার নাম যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে আমার ক্লাস কোনটা। ওকে? জি না, কোনো সমস্যা হবে না। সো আপনাকেও খোঁজা লাগবে না। দেখা যাক। ক্লাসে যে যেভাবে পারছে সে সেইভাবে পচাচ্ছে। বাধ্য মেয়েটির মতো চুপটি করে লাস্টে বসে থাকা মেয়েটির সাথে গিয়ে আলাপ শুরু করলাম। টিফিন পিরিয়ডে সাদিয়ার সাথে কথা বলছি, এমন সময় একটা ঢঙ্গি মেয়ে এসে আমাদের ওপর ইচ্ছা করে বোতল থেকে পানি ফেলে দিয়ে পাগলের মতো হাসা শুরু করলো, সাথে পুরো ক্লাসও। মেজাজটা খারাপ লাগে। বোরকা পরে সিদে সাদা হয়ে আছে বলে ভেবেছে কিছুই করতে পারবো না। ডাইনিটার হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে সবটুকু পানি তার মুখে ছুঁড়ে ফেলে খালি বোতল দিয়ে ইচ্ছে মতো তার মাথায় আঘাত করতে লাগলাম, সাথে লাথি ফ্রি। পেছন থেকে সাদিয়া আমাকে অনেক আটকানোর চেষ্টা করছে আর চিৎকার করে কি যেন বলছে, কিন্তু আমি কিছুই শুনিনি। ডাইনিটাকে শায়েস্তা করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মারধর শেষে মেয়েটা নিজেকে কোনো রকমে সামলে নিয়ে রাগান্বিত হয়ে ধমকের সুরে বলতে লাগে, 2 টাকার মেয়ে আমার গায়ে হাত তুলিস? তুই এই ভার্সিটিতে কিভাবে থাকিস দেখব নে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে, দেখে নিস। পলক্ষীনভাবে মেয়েটার দিকে তাকিয়ে বললাম। প্রথম দিনই এরকম কিছু হবে তা ভাবতেও পারিনি। ইচ্ছে ছিল সবার সাথে খুব মজা করব। তাছাড়া ডেভিলটাও কি ভাববে আল্লাহ জানেন। উনি তো আবার আমাকে বুঝতেই চান না। বাসায় এসে চুপচাপ বসে আছি, অস্বস্তিকর লাগছে। সারাদিন কারোর সাথে কথা বলিনি। ডেভিলটাও কি কাজে যেন ব্যস্ত হয়ে পড়েছে, আমার খোঁজ নেওয়ারও ওনার সময় নেই। রাতে লাইট অফ করে আধ বসা অবস্থায় বসে আছি। বাইরের লাইটের আলো খোলা জানলা ভেদ করে রুমে এসে পড়েছে। বালিশটা বুকে জড়িয়ে মেয়েটার কথা চিন্তা করছি। প্রথম দিনই ঝগড়া, না জেনে না চিনে মেয়েটার সাথে লড়াই করা আমার একদমই ঠিক হয়নি। তাছাড়া কারোর সাথে বিষয়টা শেয়ারও করতে পারছি না। চৈতি আপু যে আমার সাথে এক রুমে থাকতে নারাজ, একা হয়ে গেছি আমি। কেউ আমাকে বুঝতে চায় না। কথাগুলো ভাবছি এমন সময় রেহান বারে বারে ফোন দিচ্ছে। সারাদিন চলে গেল, কোনো খবর নাই, আর এখন আসছে। যেন ভালোবাসা বেয়ে বেয়ে পড়ছে ওনার, যত সব। তাই ইচ্ছা করে কলগুলো ইগনোর করছি। বেশ কিছুক্ষণ কেটে গেছে, হয়তো বুঝে গেছেন আমি ওনার সাথে কথা বলতে চাই না, তাই কল করাও ছেড়ে দিলেন। মন খারাপ হয়ে শরীরটা এলিয়ে চোখগুলো বন্ধ করে ঘুমোতে চেষ্টা করছি। হঠাৎ ধপাস করে কি যেন বিছানায় পড়লে আমি আঁতকে উঠে চিৎকার করে আম্মুকে ডাকবো, অমনি একটা লোক আমার শরীরের ওপরে উঠে মুখ চেপে ধরে। আমি বাকরুদ্ধ হয়ে পড়ে থেকে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকলে রেহান বলতে শুরু করে, চেঁচামেচি করিস না, আমি রেহান। আমি হতভম্ব হয়ে ওনার চোখগুলোর দিকে তাকিয়ে মুখ থেকে ওনার হাতটা সরিয়ে ওনাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে রাগান্বিত হয়ে বলতে লাগলাম, আপনি কি ভূত নাকি জিন? এত রাতে আমার রুমে আসলেন কিভাবে? আবার জানলা দিয়ে? বিছানায় গুটিসুটি মেরে বসে মুচকে এসে বলল, মগের মুলুক নাকি, জানলা দিয়ে কিভাবে এলেন? গাছে চড়ে অনেক কষ্ট হচ্ছিল জানিস। আমার জানাজানির দরকার নেই, আপনি এখান থেকে যান প্লিজ। এত কষ্ট করে আসছি আর এত তাড়াতাড়ি চলে যাব? আমার প্রতি কি তোর একটুও মায়া হয় না? না হয় না। এবার জানতো, নয়তো আম্মুকে ডাক দিব। না না, যাব না আমিও চাচিকে বলবো আপনার মেয়ে আমাকে রাতে ডেকেছে। আর সবাই তা বিশ্বাস করবে, তাই না? মানে যা ইচ্ছা তাই।
হ্যাঁ, যা ইচ্ছা তাই করবো আমার বউয়ের সাথে। কথাটা বলে বিছানা থেকে নেমে আমার কাছে এসে ধীরে ধীরে কোমরে হাত দিয়ে আমাকে ওনার দিকে টেনে ধরে ওনার ঠোঁটগুলো আমার দিকে এগিয়ে দিলে আমি এক নাগাড়ে আম্মুকে চোর চোর বলে ডাকতে থাকি। আম্মু এসে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর আমাকে ডাকছেন। এর মধ্যে আব্বুও চলে আসছে। অন্যদিকে সবার জেগে যাওয়ার টের পেয়ে রেহান আমার মুখ চেপে ধরে চুপ করার জন্য অনুরোধ করতে থাকেন, কিন্তু আমাকে থামাইকে। আমি চোর চোর বলেই যাচ্ছি। বেচারা ডেভিল আর কোনো পথ না পেয়ে আমাকে ছেড়ে দিয়ে জানলা দিয়ে পালাচ্ছেন আর আমার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলছেন, কি ডেঞ্জারাস মেয়ে, বরকে চোর বলে? তোকে আমি দেখে নেব নিসা। সকালবেলা দোকান থেকে পাউরুটি কিনে এনে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠছি। এমন সময় দেখলাম ডেভিলটা কোনো রকমে গায়ে লেগে থাকা একটা হাতা কাটা সাদা আর্মি গেঞ্জি, তার সাথে সুরমা রঙের ট্রাউজার পরে এক হাত পকেটে দিয়ে মনের আনন্দে আপেল খেতে খেতে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে। ছাদে জিম করেছেন হয়তো। যা বাবা, তাতে আমার কি। মাথায় এক হাত ঘোমটা দিয়ে যেই না পাশ কেটে চলে যাচ্ছিলাম, অমনি ডেভিলটা 3টা সিঁড়ি পিছিয়ে আমাকে ডাক দিয়ে বসল। কথাতে মনে হচ্ছিল আমাকে চিনতে পারেনি, নিশ্চিত হতে নামটা অনুমান করেছে। যাই হোক, ওনার সাড়া পেয়ে আর নিজেকে আটকাতে পারলাম না, দিলাম এক দৌড়। যদি একবার ধরতে পারে তাহলে আর রক্ষে নেই, রাতের মাসুল হারে হারে উসুল করবেন। পেছনে খুরুস রাবিশটাও দৌড়ে তাড়া করছে। শেষমেশ আমার নাগাল পেলে উনি ওনার এক হাতে আমার হাত দুটো শক্ত করে দেওয়ালের সাথে মিশিয়ে ধরে অন্য হাতে বেখেয়ালি লুক নিয়ে আপেল খেতে লাগলে আমি ধমক দিয়ে ওনার কাছে এরূপ করার কারণ জানতে চাইলে উনি বলেন, আজকে নাকি আমাকে আর ছাড়ছেন না, যতক্ষণ না উনি যা চান আমি তা না করে দিই। আমি গম্ভীর হয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, কি সমস্যা আপনার, কি চান? মাটিতে পাউরুটিগুলো ফেলে দিলেন। আমি এখন কি খাবো? ধুর, প্লিজ আমাকে যেতে দিন। বলবো? ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, জি তাড়াতাড়ি বলেন, হাতে ব্যথা পাচ্ছি। বলা যাবে না, করেই দেখাই। আপেলটা ফেলে আরেক হাত দেওয়ালে রেখে কথাটা বলে উনি আমার একদম কাছে এসে আমার গায়ের গন্ধ নিতে লাগলেন। নিজেকে আমার সাথে মিলিয়ে নিয়ে গলায় গালে ঠোঁটে পাগলের মতো চুমু খেতে লাগলেন। পাথর হয়ে গেছি, মনে হচ্ছে ওনার সাথে সাথে আমিও পাগল হয়ে যাচ্ছিলাম। এ কেমন অনুভূতি! দুজনেই দুজনের মধ্যে বিভোর। এমন সময় উপর তলার থেকে মিঠি আপুর আব্বু কাশতে কাশতে পত্রিকা পড়ে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। চাচ্চুর আওয়াজ শুনে ডেভিলটা তাড়াহুড়ো করে চোরের মতো দৌড়ে সেখান থেকে উঠাও। আমি তো হাসতে হাসতে শেষ। চাচ্চু আমাকে শুভ সকাল জানিয়ে বাড়ি যেতে বললে আমি রুমে এসে বসে আছি। কিছুক্ষণ পরেই নিচে দোকানদারের ছেলেটা পাউরুটি, চা, রুটি, ভাজি, নুডলস নিয়ে হাজির হয়। এসব কার জন্য আমি জিজ্ঞেস করে ছেলেটা মুখের উপর বলে দেয়, রেহান ভাই পাঠিয়েছে ভাবির জন্য। ভার্সিটিতে যাবো বলে নিচে নেমে দেখি রেহান বাইক নিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমাকে দেখে ওনার কথার স্টাইল যেন চেঞ্জ হয়ে গেল। জান খেয়েছো? আই লাভ ইউ জান। আদিক্ষাতা দেখলে গা চলে যায়। আমিও একটা ভেঙচি কেটে দ্রুত হেঁটে চলে যাচ্ছি। পাশ থেকে রেহান হাতটা ধরে আমার বুকের কাছে এসে বলতে শুরু করেন, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে কেউ জ্বলছে। এক ঝাঁক বিরক্তি নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলাম, আপনার কি অন্য কোনো কাজ নেই মেয়েদেরকে ডিস্টার্ব করা ছাড়া? মেয়েদেরটা জানি না, কিন্তু সত্যি বলতে আমার বউকে ডিস্টার্ব করতে না আমার বেশ মজা লাগে। হয়েছে, মজা পেয়েছেন, এখন আমাকে যেতে দিন প্লিজ। এখনও তো শুরুই হলো না, শেষ হবে মানে? কথাটা বলে ভরা রাস্তায় উনি এক পা করে আমার খুব কাছে আসতে থাকলে আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকি, আলগাপিরিত দেখানোর আর জায়গা খুঁজে পেলেন না, যত সব ননসেন্স। রাস্তার মানুষগুলো আমাদের দিকে তাকিয়েছিল। নিজেকে আড়াল করতে এক দৌড়ে বান্ধবীর বাড়িতে ঢুকে পড়লাম। 1 মিনিট সেখানে দাঁড়ালে ভরা মানুষের সামনে ডেভিলটা নিশ্চয়ই কিছু একটা করে বসতেন, তাই এসব বলা ওনাকে। আমি আর শিমলা বাড়ি থেকে বেরিয়ে ভার্সিটির জন্য পথ ধরলাম। চিপস খেতে খেতে অনেক হাসি ঠাট্টা করছি। এর মধ্যে রোডে তাকিয়ে দেখি ডেভিলটা বাইকের পেছনে একটা মেয়েকে বসিয়ে হিরোর মতো রাইড করছেন। মেয়েটাও ওনাকে বুকের সাথে লেপ্টে ধরে আছেন, হেলমেট পরা ছিল তাই ফেস দেখতে পারিনি। এই দৃশ্য দেখে মুখে চিপস নিয়ে হাঁ করে বাইকের দিকে তাকিয়ে থাকলে পাশ থেকে শিমলা খুব এক্সাইটমেন্ট নিয়ে বলতে থাকে, দেখ নিসা, ছেলেটা কি সুন্দর বাইক চালাচ্ছে আর মেয়েটা কিভাবে আঁকড়ে ধরে আছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে নিশ্চিত। ইস, আমার যদি এমন হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড থাকতো। আমি মুখ বাঁকিয়ে রোবটের মতো দাঁড়িয়ে আছি। চিপসটা এখনো মুখের ভেতরে, না পারছি গিলতে, না পারছি ফেলে দিতে। মনের অজান্তে চোখ দুটো নোনা জলে ভিজে গেল। খারাপ লাগছে অনেক। সকালে হয়তো একটু বেশি করে ফেলেছে, থাপ্পড়টা না দিলেই পারতাম। কেন যে কাজটা করতে গেলাম অনুতাপ হচ্ছে, তাই ভাবলাম টিফিনে ওনার সাথে একটু দেখা করে সরি বলে দিব। যেমন ভাবনা তেমন কাজ। টিফিনে সাদিয়াকে সাথে নিয়ে ওনাদের ক্লাসে গেলে সেখানে আর ওনাকে পেলাম না, এসেই পড়েছিলাম। হঠাৎ নিচে তাকিয়ে দেখি গার্ডেনে বসে সব বন্ধুরা আড্ডা দিচ্ছেন। রেহানের হাতে গোলাপ, অনেক মেয়েও আছে। আমি খুব জোরে ওনাকে ডাকতে থাকলে উনি এক নজর উপরের দিকে তাকিয়ে আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন। আমি ভেবেছিলাম উনি হয়তো খেয়াল করেননি, তাই আবার ডাকতে লাগলে ওনার বন্ধুরা ওনাকে জিজ্ঞাসা করে বলেন, কে রে এটা? আমি চিনি না, রেহান বলল।
আমি ওনার জবাব শুনতে না পেয়ে পাগলের মতো ওনাকে ডেকে যাচ্ছিলাম। হঠাৎ ওনার পাশ থেকে একটা ছেলে আমাকে বলে বসে, এই মেয়ে, রেহানের গার্লফ্রেন্ড আছে, আমাদেরকে পছন্দ হয় কিনা দেখো। আমি রেহানকে দেখে অবাক হয়ে যাচ্ছি। উনি অন্য মেয়েদের সাথে বসে আড্ডা দিয়ে চলেছেন, আমার কোনো পাত্তাই নেই ওনার কাছে। ব্যাপারটা খুব মনে লেগেছিল আমার। ক্লাসে এসে অঝোর নয়নে কাঁদতে লাগলাম। হঠাৎ কোথা থেকে সাদিয়া এসে আমাকে একটা লাভ লেটার দিয়ে মুচকে মুচকে হেসে আমাকে ইশারায় বাহিরের দিকে তাকাতে বলল। আমি বাহিরের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারলাম না। কিরে, পাগল হয়ে গেছিস নাকি? আমি মরছি আমার জ্বালাতে, আর তুই? আর এটা কি? আরে ওই যে ছেলেটাকে দেখেছিস, সে তোকে নাকি অনেক ভালোবাসে, আমাকে বলেছে তোকে বলতে। কিসে পড়ে? ফাইনাল ইয়ার, অনেক বড়লোক আর স্মার্টও, নাম রাফসান। প্রেম করতে পারিস? খুব হ্যাপি। রেহানের ওপর প্রতিশোধ নেওয়ার এটাই সুযোগ। তাই আর না ভেবে বলে দিলাম, ওনাকে বল এখন সবার সামনে গার্ডেনে আমাকে প্রপোজ করতে পারবে কিনা। তারপর সাদিয়া গিয়ে রাফসানের বন্ধুদের বিষয়টা জানালে উনি নাকি রাজি হয়ে যান। ক্লাস শেষে হাজার হাজার মানুষ গার্ডেনে, আমি সাদিয়া গার্ডেনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর পেছন থেকে রাফসান এসে আমার হাতটা ধরে মাঝ গার্ডেনে এনে হাতে একটা কালো গোলাপ নিয়ে প্রপোজ করার জন্য বলতে শুরু করেন, আই লাভ ইউ। বলার আগে সেন্টেন্সটা শেষ করতে পারেননি। তুফানের বেগে রেহান এসে মেরে ছেলেটাকে একদম আলুর ভর্তা বানিয়ে ফেলে। ওনার মুখে শুধু একটাই কথা, আমার বউয়ের হাত ধরেছিস কোন সাহসে? আর এদিকে রেহানের বন্ধুরা এসে হাত থেকে কালো গোলাপটা নিয়ে রাফসানের মুখে ভরে দেয়। গোলাপটা পেয়ে খুব খুশি হয়েছিলাম, কারণ আমি কখনো কালো গোলাপ দেখিনি, এই প্রথম ছিল। আসার সময় রেহান আমার সাথে একটাও কথা বলেনি, গম্ভীর হয়েছিলেন। আমারও এত ইচ্ছা নেই। বাইক থেকে নেমে সোজা বাড়ি চলে যাচ্ছি। পেছন থেকে রেহান রুক্ষ সুরে বলে ওঠেন, ফুলটা তোর হাতে ছিল কেন? ভালো লেগেছে তাই। কথাটা বলে রুমে চলে আসি। রাতে রেহান ফোন দেননি, তাই আমি নিচ থেকে দিলাম, তাও রিসিভ করলেন না। সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে অনেকগুলো কালো গোলাপ নিজের পায়ের নিচে আবিষ্কার করলাম। আম্মুকে জিজ্ঞাসা করলে তিনি বললেন তিনি কিছু জানেন না, বাড়ির কেউ জানেন না এই ফুল কে দিয়েছে। শিমলা তার বয়ফ্রেন্ডের জন্য গিফট কিনবে বলে দুজন মার্কেটে অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু কিছু পছন্দ হচ্ছে না। তাই আর না ঘুরে বাসায় চলে যাচ্ছিলাম। হঠাৎ আমাকে চমকে দিয়ে রেহান একটা মেয়ের সাথে একই মার্কেটে শপিং করতে চলে আসে। মেয়েটা রেহানের ডান হাতটা আঁকড়ে ধরে আছে, একদম নিউ ম্যারিড কাপল যেমন থাকে ঠিক তেমন। মেজাজটা খারাপ লাগছে। আর দেরি না করে আমি আর শিমলা নিলাম ওদের পিছু। কিছুক্ষণ পর মেয়েটা রেহানকে একটা টি শার্ট পছন্দ করে দিয়ে চেঞ্জ করে যেতে বললে মনে মনে ভাবলাম এটাই সুযোগ ওনার সাথে ফয়সালা করার। তাই আমিও হাতে একটা কাপড় নিয়ে ওনার পিছু পিছু হাঁটতে থাকি। রেহান চেঞ্জ করার জন্য পর্দাটা সরিয়ে দিলেন। সামনেই মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি কৌশলে মেয়েটাকে শিমলাকে সামলাতে বলে নিজেও রেহানের সাথে চেঞ্জিং রুমে ঢুকে পড়লে রেহান আমাকে দেখে অবাক হয়ে কিছু বলতে চাইলে আমি ওনার মুখটা চুপ করে চেপে ধরি। ওনার সিক্স প্যাকওয়ালা খালি গাটা আমার বুকের সাথে মিশে আছে। দুজন দুজনাতে ডুবে আছি। এর মধ্যে রেহান আমার হাতটা সরিয়ে দিয়ে বলে উঠল, তুই তুই এখানে কেন? আচ্ছা, তোর কি কোনো লজ্জা নেই? ছেলেদের চেঞ্জিং রুমে তুই ঢুকে পড়েছিস, বেয়াদব। লজ্জা আমার না, আপনার থাকা উচিত। বউ আছে তবু অন্য মেয়েদের নিয়ে ঘোরেন, নির্লজ্জ বেহায়া কোথাকার। হাতের কাপড়টা মুখের সামনে নাচিয়ে নাচিয়ে বললাম, হোয়াট? আমি আবার কি করলাম? তুই যা ভাবছিস তা না। ওয়েট ওয়েট, তোর হাতে এটা কি? আমার কাপড়, আর কি হবে? ওয়াও, এটা বললে তো তোকে টু মাচ সেক্সি দেখাবে জান। মুচকে একটা হেসে বলল, মানে? আমি হাতের কাপড়টার দিকে তাকিয়ে ভাবাচোকা খেয়ে গেছি। তাড়াহুড়ো করতে গিয়ে নিচে না তাকিয়ে হাতে করে একটা নাইটি নিয়ে চলে এসেছি, যা ছিল খুবই অশ্লীল। আমি আর কথা না বাড়িয়ে নাইটিটা মাটিতে আছড়ে ফেলে একটা রাগী মুড নিয়ে ডিরেক্ট মেয়েটার কাছে গিয়ে চিৎকার করে বলতে লাগলাম, তোরা কি আর কাউকে খুঁজে পাস না ডাইনি? কেন আমাকে কষ্ট দেওয়ার জন্য তোরা রেডি হয়ে বসে থাকিস? কে তুমি আজব? তুই কে সেটা বল। রেহানের সাথে কি সম্পর্ক? রেহান আমার বিএফ। কথাটা শুনে মাথাটা গরম হয়ে গেলেও সাথে সাথে মেয়েটাকে কষে একটা থাপ্পড় বসিয়ে দিই। ইতিপূর্বে শপিং মলে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। রেহান ভীষণ রেগে আমাকে ধমকের সুরে বলতে লাগলো, আর ইউ ম্যাড নিসা? আই এম সো সরি। তোমার লাগেনি তো? মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বলল। মেয়েটা আপনাকে বিএফ বলছে ওর? রেহান, হ্যাঁ আমি ওর বিএফ, কিন্তু বয়ফ্রেন্ড না নিসা। তুই যা ভাবছিস সেরকম কিছুই না। আমি আর কিছু শুনতে চাই না, চল সাদিয়া। চোখের পানি ফেলে দিয়ে বললাম। বাসায় এসে ডুকরে কাঁদতে থাকি। আম্মু এসে ব্যাপারটা জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি কিছুই বলিনি। রাত 9টা বাজে। নিচের ফ্ল্যাটের একটা পিচ্চি রুমে এসে বলে আমাকে নাকি আন্টি ডাকছেন, খুব জরুরি। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এলে দরজা থেকে রেহান আমার হাতটা খুব শক্ত করে ধরে একটানে ছাদে নিয়ে চলে গেল। আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ডেভিলটার সাথে পেরে উঠতে পারিনি। যাই হোক, ছাদে গিয়ে আমি হতভম্ব। রেহানের বন্ধুদের পুরো গ্যাং এখানে হাজির, সাফাও আছে। বিরক্ত লাগে, ডেভিলটা আমাকে এখানে কেন এনেছে? কথাগুলো ভাবছে এমন সময় রেহান সবার সামনে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলে ওঠেন, আই এম সো সরি বউ। আমি রাগ দেখিয়ে ওনাকে সরিয়ে দিলে সাফা আপু রেগে কাছে এসে বলতে লাগলেন,
বোকা মেয়ে। বিএফ শুধু বয়ফ্রেন্ড হয় কে বলল? আমি তো বেস্ট ফ্রেন্ডকেই বলি। রেহান আমার বেস্ট ফ্রেন্ড, আর আজকে আমার বয়ফ্রেন্ডের জন্য শপিং করতে গিয়েছিলাম। রেহান তো জাস্ট আমাকে হেল্প করেছিল। আর ওই দিনের জন্য আমরা সবাই সরি। রেহান বলেছিল তোমাকে না চেনার ভান করতে, তাই একটু মজা করেছি। চুপটি করে দাঁড়িয়ে আছি। রেহান আমার কাছে ক্ষমা চেয়ে মন খারাপ করে আছে। আমি মাফ করছি না বলে শেষমেশ আর রাগ না রেখে আমার জামাইটাকে ক্ষমা করে দিলাম। চলে আসার সময় রেহান আমার হাতে একটা গিফট বক্স দিলে আমি মুচকে এসে ওনাকে থ্যাংক ইউ জানালে উনি মৃদু হেসে একটা চোখ টিপ মারলেন। রুমে এসে গিফট ওপেন করে দেখি আমি মুগ্ধ হয়ে যাই। খুব সুন্দর একটা নীল শাড়ি। পরের দিন বিকেলবেলা আমি শাড়িটা পরে খুব সুন্দর করে সেজেগুজে রেহানের সাথে দেখা করতে যাই। রেহানের সাথে সাব্বির ভাইও ছিলেন, রেহানের বেস্ট 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 ফ্রেন্ড, যে না থাকলে আমাদের বিয়েটা হতো না। রেহানের ছায়া বললেও চলে। তিনজন অনেক মজা করছিলাম, একসাথে খাওয়া, হাসি, আড্ডা। রেহানের কল এলে রেহান একটা কাজে চলে যায়, সাব্বিরও চলে যেত, কিন্তু আমার বাড়ি ফিরতে অসুবিধা হবে বলে রেহান উনাকে আমাকে বাড়ি দিয়ে যেতে বলেন। সাব্বির ভাই গেটে নামিয়ে দিয়ে আমার পিছু পিছু হাঁটা শুরু করেন। আমি সন্দেহ কোনো দৃষ্টিতে তার দিকে তাকালে উনি বলে ওঠেন, যেতে পারবা? ও আচ্ছা, আমি তাহলে চলে যাই। ওকে। কিছু সিঁড়ি যাওয়ার পর, এই নিসা শোনো। জি। তোমাকে শাড়িতে অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস ভাইয়া, তুমি আসলে অনেক সুন্দর। প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই। আচ্ছা থাক, আমি যাই। ওকে। নিসা নিসা, এই দাঁড়াও। চুপ করে দাঁড়িয়ে ওনার দিকে বিরক্তি লুক নিয়ে চেয়ে আছি। উনি আমার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করে আমাকে অবাক করে দিয়ে বলে উঠলেন, আই লাভ ইউ নিসা। কথাটা বলে এক দৌড়ে গেট পার। রেহান ওনার ফ্যামিলিকে অবিশ্বাস করবে, কিন্তু সাব্বির ভাইকে কখনোই না। আগামীকাল রেহানদের বাড়িতে অনেক মেহমান আসবে, তাই রাতে রেহান রিকোয়েস্ট করে বলে যায় আমি যেন চাচিকে একটু সাহায্য করি, এতে করে নাকি চাচির মনে জায়গা করে নিতে পারবো। কিন্তু আমার কাছে সব কিছু বৃথা মনে হচ্ছে। চাচি আমাকে দুই চোখে সহ্য করতে পারেন না। পরের দিন সকালে রেহানদের বাড়িতে চলে গেলাম। আমাকে দেখে চাচির লুক পুরোই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমি আর সায়মা খালা কাজের লোক মিলে সবটা বাড়ি পরিষ্কার করছি। চাচির আগে পিছে থাকছি, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করছি। দিন শেষে কাজ করে চলেছি। মেহমানের সমাবেশে নিজেকে বিলিয়ে দিয়েছি। খুব দুর্বল লাগছে। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি। রেহান কিছুক্ষণ পরপর আমার খোঁজ নিচ্ছেন আর কাজ করতে বারণ করে আজকে ওনার সাথে ডিনার করার জন্য অনুরোধ করছেন, কিন্তু চাচির খুশির জন্য আমি আন্তরিকভাবে কাজটা শেষ করতে চাচ্ছি। রেহানের রুমে এসে রেহানের ছবিটার দিকে তাকিয়ে মুচকে এসে মনের অজান্তে গানে সুর ধরি। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছু দেখা যায় না। লাভ ইউ পাখিটা। পেছন থেকে কে যেন আমার চোখগুলো আঁকড়ে ধরে। রেহান ভেবে পেছনে ফিরে তাকিয়ে ওনাকে জড়িয়ে ধরি। তারপর একটা কণ্ঠ, তাহলে কি তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছো নিসা? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। সাব্বির ভাই আমার চুলগুলোতে বেনুনি কাটতে কাটতে বলল, খুব সুন্দর তুমি। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে গেলাম। লজ্জা নেই? কিভাবে ভাবলেন উনি? ভাবতেও পারি না মানুষের রুচি কেমন ঘৃণ্য হয়। সন্ধ্যায় মানুষের কোলাহলের পরিবেশ। একদমে কাজ করে যাচ্ছি। চাচি তার ফ্রেন্ডের সাথে কথা বলছিলেন। ইশারায় আমাকে জুস সার্ভ করতে বললে আমি জুসের ট্রেটা হাতে নিয়ে ওনাদের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় কয়েকটা বাচ্চার ধাক্কায় ট্রেতে থাকা সব গ্লাসের জুস গিয়ে পড়ে চাচির ফ্রেন্ডের উপর। সাথে সাথে চাচি রেগে এসে আমাকে কষে একটা থাপ্পড় মারে। সবাই থ মেরে গিয়ে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। আমি থাপ্পড় দেয়া গালটা ধরে চোখের পানি ফেলছি, আর এদিকে আন্টি বলছেন, কিরে মিথিলা, এমন কাজের মেয়ে রেখেছিস, একেবারে আধমরা, আমার ড্রেসটা নষ্ট করে দিল, স্টুপিড। কিরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার নাক তো কেটেই দিয়েছিস। প্লিজ বিদায় হও এখান থেকে। আক্কেল জ্ঞান কিছুই নেই মেয়েটার। দৌড়ে রুমে এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে হঠাৎ নিজেকে কারো কোলে আবিষ্কার করলাম। চোখগুলো ঘষতে ঘষতে খুলে দেখি রেহান। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আম্মু বলেছে তুমি নাকি রাগ দেখিয়ে না খেয়ে চলে এসেছো। বলেছিলাম এত কাজ করতে হবে না। যাই হোক, একসাথে খাবো চলো। আমি খেয়ে নিয়েছি। তাতে কি বরের সাথে আবার খাবা? অনিচ্ছা থাকা সত্ত্বেও চাচির সাথে এক টেবিলে সবাই ডিনার করলাম। চাচি আমার দিকে তাকাচ্ছেন না। সারাদিন অনেক কাজ করেছি, তাই হয়তো কাজের মেয়ে ভেবে খেতে দিচ্ছেন। তার কিছুদিন পর চাচির আড়ালে চুপি চুপি রেহানের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। রেহান শাওয়ার নিচ্ছেন, হয়তো ওনার আম্মুকে ভেবেছেন, তাই চিৎকার করে ওনার টাওয়েলটা দিতে বললে আমি হালকা কাশি দিয়ে ওনাকে বুঝিয়ে দিই যে আমি ওনার আম্মু না। নিসা টাওয়েলটা একটু দে প্লিজ। ওকে দিচ্ছি। মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপলো। আমি টাওয়ালটা ওনাকে না দিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর মুচকি হাসছি। এদিকে উনি 10 মিনিট যাবত হেঁকে যাচ্ছেন। নিসা কোথায় তুই? প্লিজ তাড়াতাড়ি কর, শীত করছে অনেক। না দিব না। মানে কেন? প্লিজ দিয়ে দে। আগে বলেন অন্য মেয়েদের সাথে আর কথা বলবেন না। না রে বাবা, আমাকে অনেকগুলো চকলেট কিনে দিবেন। ওকে। আচ্ছা আপনি কি স্বীকার করেন আপনি একজন ডেভিল হাজব্যান্ড? হেসে বললাম, না। তাহলে টাওয়েল পাবেন না। ওকে ওকে, আমি ডেভিল, এখন তো দিয়ে দে, তা না হলে বেরিয়ে আসবো বলে দিলাম। দিব না? আচ্ছা তাহলে বেরিয়ে আসছি। তাও দিব না।
নিসা, কাজটা ভালো হচ্ছে না বলছি। এটার মাসুল তোকে দিতে হবে। একবার বেরিয়ে আসতে দে। আগে আসেন তারপর। বেরিয়ে আসছে কিন্তু। আচ্ছা। ডেভিলটা দরজাটা প্রায় খুলেই ফেলেছিল। আমি আর না হেসে তাড়াহুড়ো করে ওনাকে টাওয়েলটা দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। এ ছেলে দেখি খুব ডেঞ্জারাস। উফ, আরেকটু হলেই। আল্লাহ, তওবা তওবা, ছি ছি ছি। দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছি। ডেভিলটা ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা আমার কাছে এসে আমার গাল ধরে দেওয়ালের সাথে খুব জোরে চেপে ধরে। ওনার এক হাত আমার এক হাত দেওয়ালের ওপর করে চেপে রেখে বলেছিলাম না মাসুল দিতে হবে। ওনার চোখগুলোর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছি। মনে হচ্ছে আমাকে আজকে গিলে খাবেন। আমি তার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি। ওনাকে বারে বার আমাকে ছেড়ে দিতে বলছি, কিন্তু উনি কথা শুনছেন না। ওনার হাতটা দিয়ে আমার আরেক হাত সহ চেপে ধরে। আমি ডেভিল, তাই না? ডেভিল কি করে? ধমকের সাথে বলল, রক্ত খায়। আস্তে করে কান্না কান্না ভাব নিয়ে বললাম, সব জানো দেখছি। কথাটা বলে উনি আমার শরীর থেকে ওনাটা সরিয়ে পাগলের মতো চুমু খেতে থাকেন। কালকের ঘটনার পর থেকে ওনার সাথে কোনো কথা বলছি না। ভার্সিটি যাব, তাই রাস্তায় দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। হঠাৎ সাব্বির ভাই গাড়ি নিয়ে এসে আমাকে লিফট দিতে চাইলেন। নিসা, তাড়াতাড়ি চলে এসো। আমি যাব না, আপনি যান। বড় ভাই হিসেবে বলছি। তাড়াহুড়োতে ছিলাম, তাই আর ভাবলাম না। সাব্বির আমার সাথে আলাপ করতে চাইলেন। পড়াশোনা কেমন চলছে? তোমার আব্বু যেন কি করেন? আচ্ছা, তোমার মতো মিষ্টি দেখতে এমন কোনো বান্ধবী আছে তোমার? প্রেম করতাম আর কি। উফ, গাড়িটা এত স্লো যাচ্ছে কেন? স্পিডে যেতে বলে মাথা ধরে গেছে। সাব্বির হয়তো বুঝে গেছেন আমি উনার কথায় ভীষণ বিরক্ত, তাই উনি কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে থাকেন, আচ্ছা, তুমি যদি এটা ভেবে থাকো যে রেহান তোমাকে ভালোবাসে আর তোমাকে নিয়ে সংসার করবে, তাহলে জেনে রেখো তুমি স্বপ্নে বসবাস করছো। আমাকে ফিরিয়ে দিলে পরে তোমাকে পস্তাতে হবে, বুঝেছ? মানে কি এসবের? রেহান যে বিয়ে করেছে তুমি কি জানো? কি? কার সাথে? ওই দিন ফাংশনে অরিনের সাথে রেহানের বিয়ে প্রায় ঠিক হয়েছে। তাকে তুমি জানো না? রেহান হয়তো আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি বিশ্বাস করি না। বুকের ভেতরটা মুচড়ে উঠল। অঝোর নয়নে কাঁদতে লাগলাম। বাসায় এসে দৌড়ে রেহানদের বাড়িতে গিয়ে রুমে রেহানকে পেলাম না। তারপর জানতে পারলাম রেহান চাচু নাকি অরিন আপুদের বাড়িতে বেড়াতে গিয়েছেন। রেহান আমাকে তাহলে বোকা বানিয়েছে। কিন্তু কেন কেন করছেন উনি এমন? আমাকে লুকিয়ে বিয়ে করে এখন আবার অন্য কাউকে বিয়ে? সন্ধ্যায় ওনারা বাড়ি ফিরেছেন। রেহান তো আমাকে একের পর এক কল দিয়ে যাচ্ছেন, আর আমি ইগনোর করছি। রাবিশ খরুজ টেবিল একটা। ওনার কথা ভেবে ডুকরে কেঁদে উঠছে। রাত 1টায় ওনাকে কল দিয়ে ছাদে দেখা করতে বললাম। ছাদে যেতে না যেতে রেহান আমাকে জড়িয়ে ধরে গালে একটা কিস করে বলতে শুরু করলেন, ফোন ধরছিলি না কেন? কিছু হয়েছে নিসা? ওই দিন ফাংশনে কি কিছু হয়েছে যেটা আমি জানি না? হতে পারে আপনি বলতে ভুলে গেছেন এমন কিছু? না, এমন কিছু তো হয়নি। ও আচ্ছা, আপনি আমাকে কেন বিয়ে করেছেন বলেন তো? মানে? ওনার এমন আচরণে সাব্বিরের কথাগুলো যেন সত্যি প্রমাণ হচ্ছিল। নিজেকে আর সামলাতে পারলাম না। ওনার কাছে গিয়ে চিৎকার করে রাগী কণ্ঠে বলতে শুরু করলাম, কেন মিথ্যা বলছেন রেহান? ওই দিন অরিন আপু আসেননি আপনাদের বাড়িতে, সাথে বিয়েও ঠিক হয়েছে আপনাদের, অথচ আমি কিছুই জানি না। আমাকে আপনি কিছুই বলেননি কেন রেহান? কেন? তোকে কে বলেছে বিয়ে ঠিক হয়ে গেছে? আমাকে যেই বলুক না কেন, এটা তো সত্য, তাই না? এসব কিছুই হয়নি। হ্যাঁ, আম্মু বলেছিল, কিন্তু আমি মানা করে দিই। মিথ্যা। আসলে আপনিও রাজি। আপনিও অরিন আপুকে মনে প্রাণে বিয়ে করতে চান। তা না হলে বিষয়টা গোপন করতেন না। নিসা তোকে টেনশনে রাখতে চাইনি, তাই বলিনি। আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে ওনার গাল দুটো আঁকড়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলাম, সত্যি কি আপনাদের মধ্যে কিছু নেই? কি থাকবে? সন্দেহ কোন দৃষ্টিতে তাকিয়ে শারীরিক কথাটা শেষ করতে পারেনি। রেহান কষে আমাকে থাপ্পড় দিয়ে ভীষণ রেগে গেছে। সেখান থেকে চলে গেল। তিনি বললেন, আমার মুখও নাকি আর দেখতে চান না। খুব কষ্ট পাচ্ছিলাম। পরের দিন বিকালবেলা বাসায় কেউ নেই। রুমে একা একা বসে বোর হচ্ছে। এমন সময় 10 থেকে 12 জন পিচ্চিয়ে এসে কলিং বেল চাপতে লাগলো। আমি দরজা খুলতে ওরা হাতে স্যাড ইমোজি নিয়ে সমস্বরে বলে উঠল, সরি। আমি তো অবাক, এত কিউট পিচ্চিগুলো। তারপর ওরা একজন একজন করে এসে আমার হাতে একটা একটা করে কিটক্যাট চকলেট দিয়ে গেল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর সব পিচ্চিদের মধ্যে এসে অ্যাড হলো একটা বইরা, হাতে একটা ফুলের কুঞ্জ, সাথে কার্ড। ইশারায় কানে ধরে সরি বলছেন, যা দেখে বাচ্চারা নিজেদের মধ্যে খিলখিলিয়ে হাসা শুরু করেছেন। তা দেখে আমারও হাসি পাচ্ছিল, কিন্তু চেপে গেলাম। ওনাকে বুঝতে দেওয়া যাবে না। রেগে একটা ভেঙচি কেটে দরজাটা যে না বন্ধ করতে যাচ্ছি, অমনি ডেভিলটা আমাকে বাধা দিচ্ছে। আমি খুব জোর দিয়ে চেপে ধরে রেখেছি, কিন্তু ডেভিলটার সাথে পারছি না। দরজাটা খুলে ডেভিলটা আমাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিয়ে নিজে আমার উপর চড়ে উঠে খুব জোরে চেপে ধরে ঠোঁটে চুমু খেতে থাকেন। আমি নড়াচড়া করতে পারছি না। উফ, ছাড়েন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, প্লিজ বেরিয়ে যান। উনি কোনো কথাই শুনছেন না, তাই চুল থেকে একটা আলপিন খুলে দিলাম ওনার কানে ঢুকিয়ে। উফ নিসা, কি করলি এটা? বেরিয়ে যান বলছি। রাগ করার কিছু নেই। তোর সন্দেহ, তাই না? আমি তোকে সত্যি ভালোবাসি কিনা? বাসের নাই তো, আমি তো জানি।
তাই আজকে রাতে আব্বু তোর ফ্যামিলির সাথে আমাদের বিয়ের কথা বলতে আসছেন। সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। হবে হবে ম্যাডাম, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু চাচি, উনিও আপনাকে বরণ করতে রাজি, বুঝেছেন? আমি অবাক হয়ে রইলাম। উনি যে এতটা সিরিয়াস হয়ে কথাটা বলছিলেন তা কল্পনা করতে পারিনি। সত্যি সত্যি আমাদের বিয়েটা অনেক ধুমধামের সাথে সম্পন্ন হচ্ছে। আমার তো খুশির সীমা নেই। ওনার সাথে আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না, আমরা একসাথে থাকবো। কিন্তু চাচির মুখটার দিকে তাকানো যাচ্ছে না, এতটা গুমড়ে আছেন। আমাকে উনি কোনো দিন মেনে নেবেন না হয়তো। যাই হোক, রেহান যখন স্টেজে এন্ট্রি করলেন তখন সবাই অবাক, সাথে আমিও। ডেভিলটা তার বন্ধুদের নিয়ে নেচে আমাকে সারপ্রাইজ দিলেন। ডেভিলটা যে এত ভালো নাচতে পারেন তা আমি আগে জানতাম না, না হলে সবসময় ওনার নাচ দেখতে চাইতাম। নাচের এক পর্যায়ে ওনার বন্ধুরা এসে আমাকেও পার্টিসিপেট করতে বলে। আমি হলাম নাচের পাগল, সুযোগ বুঝে হেব্বি আনন্দ করছি। এমন সময় রেহান আমার কানের কাছে এসে আস্তে করে বলতে থাকেন, এত নেচো না, মানুষ ভাববে বিয়ের পাগল ছিলে। তারপর আমি থেমে গিয়ে দুজনের দিকে তাকিয়ে মুচকে হেসে দিলাম। খুব খুশি ছিলাম ওই দিন, স্বপ্ন যেন বাস্তব হয়ে গেল আমার। বিয়ের কিছুদিন পর আমাদের সব আত্মীয়, রেহানের বন্ধু সবাইকে দাওয়াত দেওয়া হলো। চাচি জানেন যে আমি রান্না করতে পারি না, তাই ইচ্ছা করে রান্নার ভারটা আমার উপর দিলেন। কি আর করার, বাধ্য হয়ে রান্নাঘরে ঢুকে আছি। আমি কিছুই পারি না, কি করব মাথায় আসছে না। কান্না পাচ্ছে অনেক। এতগুলো মানুষ আসবে, আমি কিভাবে কি করব? সায়মা খালা মানে কাজের লোক, অন্য সব কাজ করছে। চাচি উনাকে আমার কাজে কোনো সাহায্য করতে নিষেধ করেছেন, তাই উনিও নেই। আমি জানলার ধারে এসে দাঁড়িয়ে মুখে নখ কাটিয়ে ভাবছি কি করা যায়। এমন সময় রেহান এসে কানের কাছে বিস্তর এক শব্দ করলেন, যেন আমি ভয় পেয়ে যাই। আমি আতকে উঠে পেছনে ফিরে ওনাকে দেখে কেঁদেই ফেললাম। কি হয়েছে নিসা, কাঁদছিস কেন? আমি রান্না করতে পারি না। আহারে, প্লিজ হেল্প মি, তা না হলে চাচি অনেক বকা দিবে। আচ্ছা ঠিক আছে, আমি সাহায্য করছি, প্লিজ কান্না অফ কর। আর আমি তো অনেকবার রান্না করেছি, সবাই অনেক প্রশংসা করেছে। যদি একবার আমার হাতে রান্না খেয়ে নাও তাহলে সারা জীবন হাত চাটতে থাকবে, বুঝেছিস? সত্যি? তারপর দুজন মিলে কাজ শুরু করলাম। উনি গ্যাসের কাছে গিয়ে এদিক সেদিক দেখছেন, মনে হচ্ছে উনি এটা পর্যবেক্ষণ করছেন। অনেকক্ষণ পর উনি বিরক্ত হয়ে রেগে আমাকে জিজ্ঞাসা করে ফেললেন, তোর এটা কিভাবে অন হয় জানিস তুই? মাথায় আকাশটা ভেঙে পড়ল। যিনি গ্যাস কিভাবে অন হয় এটাই জানেন না, উনি আবার রান্নায় বেশ পারদর্শী। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। আসলে নিসা, না মানে আই এম সরি, আমি পারি না। এখন কি হবে? রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসলে কেমন হয়? চাচি যদি একবার জানতে পারে। জানতে পারবে না, তুই জাস্ট এখানেই থাকবি, কোথাও যাবে না, আমি আসছি। তারপর ম্যানেজ হয়ে গেল সব সমস্যা। রেহান রেস্টুরেন্ট থেকে খাবার এনে সবার মুখে আমার প্রশংসার মালা গেঁথে দিলেন। ভাগ্য ভালো কেউ কিছুই বুঝতে পারেননি, কিন্তু রেহান আমাকে জানিয়ে দিলেন আমি যেন খুব তাড়াতাড়ি রান্নাটা শিখে নেই। কেটে গেল 1 মাস। রেহান ফাইনাল পরীক্ষা শেষ করে ওনাদের কোম্পানিতে যোগ দেন, আর রোজ অফিস থেকে আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসেন, যেমন আইসক্রিম, চকলেট, ফুল, এগুলো। এদিকে চাচিও জানিয়ে দিলেন ওনার একজন সাহায্যকারী প্রয়োজন। ছেলে তো আর বউকে সারা জীবন পড়াশোনা করানোর জন্য বিয়ে করেননি, বউয়ের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। ইদানিং ভার্সিটি থেকে এসে এই কথাগুলো শুনতে হতো আমায়। বিষয়টা রেহানকে জানালে, আম্মুর কথায় কান দেওয়ার দরকার নেই, ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যা। বলাটা সহজ, কিন্তু করাটা খুব কঠিন। আর সহ্য হচ্ছিল না, তাই নিজের স্বপ্নটাকে দাফন করলাম। ভার্সিটি যাওয়া বন্ধ করে দিলাম। বেলকনিতে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম নিচের ফ্ল্যাটের ভাবির এক আত্মীয় এসেছে। অনেক মালপত্র নিয়ে এসেছে, দেখছি অনেকদিন থাকবে হয়তো। মেয়েটাও দেখতে নায়িকাদের মতো, আর ঢঙ্গিও বটে। যাই হোক, নিচ থেকে ভাবি আমাকে দেখে ডাক দিয়ে বললেন, নিসা কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? সিমি কোথায়? স্কুলে। আজকে আমাদের বাড়িতে এসো, আমার বোন এসেছে। আচ্ছা। রাত 10টা বাজে, রেহান এখনও আসছে না, ফোনটাও ধরছেন না। লজ্জায় চাচ্চুকেও কিছু জিজ্ঞাসা করতে পারছি না, তাই আমি নিচে গিয়ে ওনার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর রেহানের গাড়িটা দেখে খুব রাগ হলো। রেহান গাড়ি পার্কিং করে হাতে একগুচ্ছ ফুল নিয়ে সামনে এসে দাঁড়িয়ে আছেন। আমি দাঁতে দাঁত চিবিয়ে ওনার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি। কলগুলো তো রিসিভ করতে পারতো অন্তত। উনি পৈশাচিক হাসি দিয়ে বলতে শুরু করলেন, কাজের অনেক চাপ ছিল, সরি জান। আমি ওনার কাছে এসে ফুলগুলোর ওপর টর্নেডো চালিয়ে রেগে বলতে লাগলাম। টেনশনে মাথাটা ফেটে যাচ্ছিল, আর এখানে ফুল নিয়ে আসছে সরি জান বলতে। চাই না আমার কিছু, ভালোবাসলে এমন করতেন না। চোখের পানি ফেলে বললাম, আর কিছু? রাগলে তোমাকে হেব্বি লাগে জান। আমি কাঁদছি আর উনি হাসছেন, আমি বলেই যাচ্ছি। উনি আমাকে শান্ত করতে খুব জোরে জড়িয়ে ধরে আছেন, আর আমি ওনাকে সরাতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। কিছুক্ষণ পর কিছুটা শান্ত হলে উনি আমার মুখটা উপর করে চুলগুলো মুখ থেকে সরিয়ে বললেন, সরি, আর এমন হবে না। এমন আর কখনোই করবেন না প্লিজ, আমি অনেক কষ্ট পাই। তারপর উনি আমার ঠোঁটগুলোতে বেশ কয়েকটা চুমু খেলেন। হালকা মৃদু বাতাসে এমন অনুভূতি, নিজেকে ওনার মাঝে খুঁজে পাচ্ছি। এমন সময় কোথা থেকে যেন একটা হাসির আওয়াজ ভেসে আসছে। আমি আর রিহান আতকে উঠে তাকিয়ে দেখি নিচের ফ্ল্যাটে সে ভাবির বোন বারান্দা থেকে আমাদের দেখে হাসছে, হাতে একটা আইসক্রিমের বাটি। আজব, এত বড় একটা মেয়ে এমন আচরণ। রুম থেকে ওকে কেউ ডাকলো।
টুসি খেতে আয়, আসছি আপু। তারপর মিটমিটে হেসে দৌড়ে চলে গেল। আমি আর রেহান দুজন দুজনের দিকে তাকিয়ে ভাবাচাকা খেয়ে আছি। সকালে ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে দেখি টুসি আপু ছাদে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। আমি ওনাকে না দেখার ভান করে চলে আসছিলাম, কিন্তু তার ডাকে আবার দাঁড়িয়ে যাই। এই দাঁড়াও। জি বলেন। আচ্ছা, কালকে যে ছেলেটার সাথে কথা বলেছিলে উনি কি তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, বিরক্তি ভাব নিয়ে বললাম। তারপর বাসায় চলে আসি। তার কি দরকার রেহান আমার কি হয় তা জানার? আজব সব মানুষ। রাতে সাব্বির ভাইয়ের এঙ্গেজমেন্টে আমাকে আর রেহানকে বিশেষভাবে ইনভাইট করা হয়। আমি একদম যেতে চাচ্ছিলাম না, কিন্তু রেহান জোর করে নিয়ে গেল। আমি নীল একটা শাড়ির সাথে হাতে লাল চুড়ি পরেছি, আর ডেভিলটা নীল পাঞ্জাবি আর চুলগুলো জেল দিয়ে সেট করা। খুব সুন্দর লাগছে ওনাকে। যতবার দেখছি ততবার নতুন করে ফিদা হচ্ছি। যে কোনো মেয়েই হবে, আল্লাহ নিজ হাতে ওনাকে বানিয়েছেন। আমি মুগ্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি তা বুঝতে পেরে এক তুড়িতে আমাকে কল্পনার জগৎ থেকে ফিরিয়ে এনে বলতে লাগলেন, এমন করে কি দেখছো জান? আপনাকে কতটা বাজে লাগছে তা দেখছি জান। হোয়াট? ওকে, তাহলে পাল্টে আসি। আরে না না, এটাই ঠিক আছে। না মানে দেরি হয়ে যাবে তো, লুকিয়ে মুচকি হেসে বললাম। সাব্বিরের বাড়ি গিয়ে কোণের সাথে বসে আছি। মানুষের হইচই। ডেভিলটা নিমিষে কোথা থেকে যেন চলে গেল। আমার সাথে তো কোনো কথাই বলছেন না। সাব্বির কিন্তু আমাকে ঠিকই নজরে নজরে রাখছেন। সুযোগ পেলে আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। উফ, অসহ্য লাগছে। এক পর্যায়ে সবাই মিলে ডিনার শেষ করে এঙ্গেজমেন্টটাও সেরে ফেলল। তারপর ডেভিলটা বাড়ি ফেরার জন্য তারা শুরু করলে আন্টি আমাকে কিছুতেই ছাড়ছেন না। তাই ওনাকে আমার জন্য নিচে একটু অপেক্ষা করতে বললাম। আসলে আমারও ভালো লাগছিল না, কিন্তু মুরব্বী মানুষ, কি আর করার। গল্প শেষে চলে আসছিলাম, হঠাৎ একটা বৃদ্ধ এসে আমাকে বলল রেহান নাকি আমার জন্য ছাদে অপেক্ষা করছেন। আমি এখানে ছাদ চিনি না, তাই উনি আমাকে নিয়ে গেলেন। ছাদে গিয়ে দেখি একটা লোক পেছন ফিরে আছেন। কোনো অ্যাঙ্গেলে রেহানের মতো লাগছে না, তবুও নিশ্চিত হতে হবে। তাই আমি কাছে গিয়ে বলে উঠলাম, কে? হাসতে হাসতে সাব্বির ভাই পাশ ফিরলেন। নিসা, তোমাকে খুব হট লাগছে নীল শাড়িতে। আপনার কি লজ্জা নেই? রেহান কোথায়? রেহান এখানে নেই। তুমি আমাকে না বলে চলে যাচ্ছিলে, তাই ডেকে আনলাম। ছি, আপনি এতটা নীচ। রেহানকে বললে সে আপনাকে আলুর ভর্তা বানিয়ে ফেলবে। কথাটা বলে দৌড়ে চলে এসে দেখি রেহান গাড়ির কাছে আমার জন্য অপেক্ষা করছে। আমি ওনার কাছে এসে বলে উঠলাম, তাড়াতাড়ি চলেন। নিসা, আজকে তোকে খুব হট লাগছে। আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলে বলতো? আপনারা এগুলো ছাড়া আর কিছু বলতে পারেন না? মানে? জাহান্নামে চৌরাস্তায় ছিলাম। রেহান কিছুই বুঝতে পারছেন না। আমি বা কি করব, রাগটা কন্ট্রোল করতে পারিনি। শয়তান সাব্বিরটার জন্য এমন হয়েছে। গাড়িতে সারা পথ ওনার দিকে তাকিয়ে আছে, কিন্তু উনি একবারও দেখেননি। গম্ভীর হয়ে বসে আছেন, রেগে আছেন হয়তো। খুব রাত হয়ে গিয়েছিল, রাস্তায় দুই একটা দোকান খোলা। হঠাৎ নজরে পড়ল ফুচকার দোকান। আমি রেহানের হাত ধরে চেঁচিয়ে বলতে থাকলাম, প্লিজ 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 চলেন, খাবো। কি ফুচকা? ইয়াক, নেভার এভার। আমি কিন্তু কান্না করব, প্লিজ রফিক ভাই। ড্রাইভার একটু থামান। এই না, তুমি চলো। এত রাতে ফুচকা খাবে? মাথা খারাপ? কান্নার ভান করছি আর কি। শেষমেশ রেহান বাধ্য হয়ে বিরক্ত লোক নিয়ে মাঝরাতে আমার সাথে ফুচকার দোকানে। ওনার সামনে ফুচকার প্লেট নেওয়া যাচ্ছে না। ঠং। আমি খাচ্ছি আর উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি রীতিমতো 3 প্লেট শেষ করে ফেলেছি। আরেকটা নিব এমন সময় উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, আর খেও না, শরীর খারাপ করবে। আর 1 প্লেট প্লিজ। না, আর 1 প্লেটও না প্লিজ। আমার কাছে টাকা নেই, বিশ্বাস করি না। ধ্যাত। এ বলে রেহান দোকানদারকে 500 টাকা দিলেন। সে বলল, খুচরা দেন স্যার, পুরোটা রেখে দাও। তারপর আমার হাত ধরে সেখান থেকে নিয়ে এলো। হঠাৎ আমার প্রচণ্ড পেট ব্যথা আর বমি পেলে ড্রাইভার গাড়ি থামিয়ে দেন। অনেক ঝাল ছিল ফুচকাগুলো, আর একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই এমনটা হয়েছে। কিন্তু রেহানের কোনো পরোয়া নেই। উনি গাড়ির সাথে এলিয়ে দিব্যি সিগারেট খেয়ে যাচ্ছেন, আর আমি রাস্তার এক কোনায় পড়ে আছি। কিছুক্ষণ পর ওনার কাছে গিয়ে ওনার হাত থেকে সিগারেটটা ফেলে বললাম, সিগারেট স্বাস্থ্যের জন্য ভালো না। তোর ন্যাকামি কি শেষ হয়েছে? বাচ্চা হলে তো বমি করব, তখনও কি আপনি এটাকে ন্যাকামি বলবেন? উনি এক মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু কিছু বলেননি। শরীরটা বড্ড খারাপ লাগছে, তাই গাড়িতে ঘুমিয়ে গেছি। কিন্তু জেগে নিজেকে ওনার কাঁধে আবিষ্কার করলাম। বাসায় এসে দুজনই চুপচাপ। একবার তাকাচ্ছি তো আরেকবার চোখ ফিরিয়ে নিচ্ছি। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি রেহান নীল ট্রাউজার আর সাদা হাতাকাটা গেঞ্জি পরে এক মনে ল্যাপটপে কাজ করছে। আমি আর কিছু না বলে বিছানায় যেই না গাটা এলিয়ে একপাশ হয়ে শুয়ে আছি, অমনি রেহান বলছে, আপনারা এগুলো ছাড়া আর কিছু বলতে পারেন না? কথাটার মানে কি? তোকে কি অন্য কেউ হট বলেছিল নাকি? তাৎক্ষণিক আমার সাব্বির ভাইয়ের আজকের নোংরামের কথা মনে পড়ে গেল। আমতা করে বললাম, আপনি যা ভাবছেন তা না, মুখ থেকে বেরিয়ে গেছে হয়তো। আমি এত কিছু ভেবে বলিনি। পরের দিন চাচি চাচ্চু রেহানের নানুর বাড়ি চলে যায়। ওনারা নাকি আজকের রাতটা ওইখানে থাকবেন। বাসায় আমি আর রেহান একা। বিকালে হাতে একটা প্যাকেট নিয়ে রেহান বাড়ি ফিরে। আমি তো অনেক খুশি।
আমি প্যাকেটটা খুলতে যাব, অমনি রেহান আমাকে বাধা দিয়ে বলে রাতে খুলতে। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল। আমি রেগে বললাম, কেন, এখন খুললে কি হবে? না, এটা রাতেই খুলবো, ওকে যান। রাত যতই হচ্ছে আমার কৌতূহল ততই বাড়ছে। কি আছে এর মধ্যে? রাত 9টা। রেহান আমাকে তাড়াতাড়ি রেডি হতে বললেন। কিছুই বুঝতে পারছি না, কোথায় যাব, কেন যাব। যাই হোক, উনার কথা মতো সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গেলাম। প্রায় 1.5 ঘন্টা পর গিয়ে পৌঁছালাম বিশাল একটা ফার্ম হাউসে। সেখানে ঢুকতেই অনেকগুলো গোলাপের পাপড়ি আমার উপরে এসে পড়ে। সারাটা রুম গোলাপ, বেলুন, কেক আর ক্যান্ডেলস দিয়ে সাজানো। আমি একদম অবাক, কি সুন্দর সারপ্রাইজ দিল। আমি তো খুশিতে আত্মহারা হয়ে বিছানায় গিয়ে লাফাতে শুরু করলাম। এদিকে রেহান মুচকে এসে বলতে লাগলো, ভালো লেগেছে? অনেক অনেক। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আচ্ছা, আজকে কি আমরা এখানে থাকবো? ওয়াও। তারপর উনি আমার হাতে সেই প্যাকেটটা দিলেন, যেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। ওনার হাত থেকে চট করে প্যাকেটটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে খুলে হতভম্ব হয়ে গেলাম। চোখগুলো ছানা বড়া হয়ে গেছে আমার। চিমটি কেটে কালো পোশাকটা উপরের দিকে উঠিয়ে বললাম, কি এটা? খরুচ একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, নাইটি পছন্দ হয়েছে? তাড়াতাড়ি পরে এসো। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। কি? আমি পারবো না। মুড নষ্ট করো না বেবি, প্লিজ পরে এসো, ওকে? আমি এত ছোট ড্রেস পরতে পারবো না বাবু, আর আপনি এত নোংরা, ছি। মানে কি? দেখ নিসা, ড্রামা করবি না প্লিজ প্লিজ। অসম্ভব, দুনিয়া উল্টে যাবে। কিন্তু এই নিসা এমন বাজে ড্রেস পরবে না, কখনোই না। কিন্তু কেন নিসা? রাগে অভিমানে দুজন দুই দিকে তাকিয়ে আছে, আর আমাদের মাঝখানে পড়ে আছে আমার জানের পছন্দের নাইটিটা। আর চোখে তাকিয়ে রেহানের দিকে চেয়ে দেখি উনি রেগে গম্ভীর হয়ে বসে আছেন। হঠাৎ বলতে শুরু করলেন, আমাকে তুই একদম ভালোবাসিস না। আমি বোকার মতো। আচ্ছা যা, যা হবার হয়ে গেছে। এখানে থেকে আর কি হবে, চল যাওয়া যাক। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি এটা পরবো না, সরি। তা তো বুঝতেই পারছি কতটা ভালোবাসিস। বাসায় চলেন, আমি ঘুমাবো। সারা পথ রেহান খুব মন খারাপ করেছিল, তা দেখে আমিও কষ্ট পাচ্ছিলাম। কিছুক্ষণ পর পর চোখ মুছছিলেন, হয়তো কান্না করছিলেন। ব্যাপারটা নিয়ে খুব আশাবাদী ছিলেন, বুঝতে পারছি। কিন্তু আমি বা কী করব? কিছুদিন যাবৎ রেহান আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন। ঠিকমতো ফোন ধরেন না, আমাকে দেখলে অভিমান করে থাকেন। খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার। পরে একদিন রাতে রেহান ল্যাপটপে কাজ করছিলেন। আমি ওনাকে সারপ্রাইজ দেব বলে নাইটিটা পরেই ফেললাম, তার সাথে কালো হিল। লজ্জায় আয়নায় তাকাতে পারছি না। বেশ কিছুক্ষণ কেটে গেছে, প্রচুর লজ্জা করছে। কিভাবে কি? তবুও ওনার মন রক্ষার্থে মনের সাহস জুগিয়ে কাপড়টা নিচে টানতে টানতে বেরিয়ে গেলাম। উনি আমার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে বলতে লাগলেন, টেনে লাভ নেই, ওটা আর নিচে নামবে না। খুব রাগ হচ্ছিল, এমনিতেই আমি লজ্জায় ওনার দিকে তাকাতে পারছি না। উনি আবার বলে, টেনে লাভ নেই, যত সব, ডেভিল একটা। তারপর ওনার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে রইলাম। উনি কিছুর পরোয়া না করে ল্যাপটপটা রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়লেন। আমি খাম্বার মতো দাঁড়িয়ে আছি, রাস্তার আলো জানালা ভেদ করে আমার উপর পড়ছে। উফ, কেমন বেয়াদব একটা ছেলে। জেদ করে এত রাতেই সাউন্ড বক্সে হাই ভলিউমে চালু করে দিলাম একটা হিন্দি গান। তারপর ঘুমন্ত রেহানের বিছানার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে ওনার ঠোঁটগুলোতে চুমু খেতে লাগলাম। তারপর উনি শোয়া থেকে উঠে বসে গানটা অফ করে আমার দিকে রাগান্বিত ভাব নিয়ে তাকিয়ে থাকেন। আমি ভয় পেয়ে যাই, কিন্তু উনি আমাকে অবাক করে দিয়ে একটা পৈশাচিক হাসি দিয়ে আমাকে এক টানে ওনার বুকের সাথে মিশিয়ে নেন। তারপর দুজন মেতে যায় দুজনাতে। কিছুদিনের মধ্যে আমি আর টুসিয়াপুর খুব ক্লোজ হয়ে যায়। কেন জানি না, ওনাকে আমি যতই ইগনোর করি না কেন, টুসিয়াপু হেসে সব উড়িয়ে দেয়। আমার সাথে কোনো অভিমান করতে চান না। বেশ অদ্ভুত একটা মেয়ে, সারাদিন আমার কাছেই পড়ে থাকে, সবসময় রেহানের সম্পর্কে জানতে চাইবে। আমিও বোন হিসেবে বলে দিই। রীতিমতো আমি ওনার সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়ে গেছি। অনার্সের স্টুডেন্ট, লাইফে অনেক প্রপোজ পেয়েছেন কিন্তু অ্যাকসেপ্ট করেননি। এখানে এসে নাকি এক ছেলেকে ভীষণ ভালো লেগে যায় ওনার। আমি কত জানতে চাইলাম ছেলেটিকে, কিন্তু টুসিয়াপু কিছুই বললেন না। সময় হলেই নাকি জানতে পারবো, ঠং। কিছুদিন পরে টুসিয়াপুর কথায় আমি রেহান আর সে ঘুরতে যাই। রেহান যেতে যাচ্ছিলেন না, অফিস থেকে এসে নাকি ভীষণ টায়ার্ড লাগছে। পরে আবার জোরাজুরিতে রাজি হন। কালো জিন্সের সাথে সাদা শার্ট, কালো টাই আর কালো চশমায় ওনাকে একদম বডিগার্ড লাগছিল, হ্যান্ডসাম বডিগার্ড। ওনার সাথে ম্যাচিং করে আমিও সাদা কালো মিলিয়ে একটা শাড়ি পরে নেই। পার্কে আমি রেহান আর টুসিয়াপু অনেক মজা করছি। আমি ফুলের কাছে গিয়ে সেলফি তুলছি। এদিকে টুসিয়াপু আর রেহান কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলছেন। আপনাদের লাভ ম্যারেজ? তা কে আগে কাকে প্রপোজ করেছেন? নিশ্চয় নিসা, তাই না? না, আমি করেছি। ও আচ্ছা, চলেন একটু ওদিক দিয়ে ঘুরে আসি। না, নিসা ওখানে একা। তারপর রেহান এসে আমাকে বাড়ি ফিরতে বললেন। আমি ফুল কিনছি বলে একটু দেরি হয়ে গেল। এদিকে উনি গিয়ে গাড়িতে বসে আমার জন্য ওয়েট করছেন। আমি যাওয়ার আগে টুসিয়াপু ওনার সাথে সামনের সিটে বসে পড়লেন। আমি ফুলগুলো হাতে নিয়ে গাড়ির পাশে এসে দাঁড়িয়ে রেহানের ধমক শুনছি, কথা শুনছি। এখানে নিসা বসবে, তুমি পেছনে বসো। নিসা তো সবসময় বসে, আজকে আমি বসবো। ঠিক আছে নিসা।
কি ঠিক আছে, তুমি পেছনে যাও। আমি আর কথা না বাড়িয়ে বললাম, আচ্ছা ঠিক আছে টুসি আপু, তুমি বসো, আমি পেছনে যাচ্ছি। রেহান গম্ভীর হয়ে আছেন, মিরর দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছেন। আমি ওনাকে একটা ভেঙচি কেটে দিলাম। পরের দিন সন্ধ্যাবেলা রেহান ছাদে গেলে টুসি আপু ওনার পছন্দের নীল রঙের শাড়ি চুড়ি পরে একটা লাল টুকটুকে গোলাপ নিয়ে ওনার সাথে দেখা করতে চান। তারপর গোলাপটা আড়াল করে বলতে থাকে, রেহান কি করছেন? কিছু না, তুমি? আমিও। আচ্ছা আজকে আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর। শুধু সুন্দর না, মেকআপ সুন্দরী। হ্যাঁ। আচ্ছা ফুলটা সুন্দর না? গোলাপটা দেখিয়ে বলল, নিসার মতো। মোটেই না, সত্যি বলতে ফুলটা থেকেও আমার কাছে আপনাকে বেশি সুন্দর লাগে। ও তাই নাকি? ওকে, রাত হয়ে আসছে, আমি তাহলে যাই, বাই। রেহান দাঁড়ান, হাত ধরে পথ আটকিয়ে বলল, কিছু বলবা? আমি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তো আই লাভ ইউ। কি? আই লাভ ইউ রেহান। নাইস জোক। আমি সিরিয়াস, আই লাভ ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলে? প্লিজ অ্যাকসেপ্ট মি, ইউ আর মাই ফার্স্ট ক্রাশ। এই মেয়ে, হাত ছাড়ো। কি বলছো তুমি এগুলা? একটা থাপ্পড় খেলে ভালোবাসার সব ভূত দৌড়ে পালাবে, ফাজিল কোথাকার। বাসায় এসে খুব রাগে মুড নিয়ে টিভি দেখতে লাগলেন। টুসি যেন আমাদের বাড়ি আর না আসে। কেন, কি হয়েছে? আসবে না বলেছি, ব্যাস। অবাক হয়েছিলাম ওনার এ কথায়। টুসি আপু আবার কি করলো? আর ওই দিন রাতে নাকি টুসি আপু অনেক কান্না করেছিলেন, ঘরের অনেক জিনিসপত্র ভেঙেছেন। ঘটনার পর থেকে রেহান টুসি আপুকে একদম সহ্য করতে পারতেন না। বাড়িতে দেখলে আমাকে কথা শোনাতেন, কারণ জানতে চাইলে কিছুই বলতেন না। কিন্তু একটা মানুষ দরজায় এসে দাঁড়িয়ে থাকলে তাকে তো ঘরে আনতেই হয়। এটা যে কিভাবে ডেভিলটাকে বোঝায়। যাই হোক, ঘুমিয়ে আছি, রাত 2টা। হঠাৎ সাব্বিরের কল। নিসা প্লিজ, আগামীকাল দেখা করো, অনেক ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই, বাই। আমি মরে যাব নিসা, অনেক ইম্পর্টেন্ট কথা, জাস্ট কথা বলবো। নিসা দেখা করো প্লিজ। না, তোমার পায়ে পড়ছি, প্লিজ প্লিজ, জাস্ট একটা বার। আচ্ছা দেখা যাক। পরের দিন এক রেস্টুরেন্টে সাব্বিরের সাথে দেখা করি আমি। অবাক, আমাকে সারপ্রাইজ দিবেন বলে এই ড্রামাটা করলেন, শুধু একটু লজ্জাও করলো না ওনার। কেমন আছেন নিসা? আপনি এমন কেন করেন? এটাই কি আপনার ইম্পর্টেন্ট কথা? তোমাকে আমার অনেক ভালো লাগে। কয়েকদিন পর আপনার বিয়ে, আপনি কতটা বেয়াদব হলে এসব করতে পারেন? তোমার ভালো লেগেছে তাই আমি খুশি। কিছু বলবো এমন সময় রেহানের কল। হ্যালো, কোথায় তুমি? বাসায় কাজ করছি। কেন? কেটে গেল লাইনটা। হ্যালো হ্যালো, নিশ্চয়ই কিছু হয়েছে। তাড়াহুড়ো করে বাসায় এসে দেখি রেহান বাড়িতে। অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এসেছেন? আমতা আমতা করে বললাম, যে চলে এসেছেন। উনি আলতো পায়ে হেঁটে দরজাটা বন্ধ করে নীরব কণ্ঠে বললেন, ছেলেটা কে? বুকটা কেঁপে উঠল, প্রচুর ভয় করছে। চুপ হয়ে আছি। তারপর উনি ভীষণ ডেকে চিৎকার করে বলতে লাগলেন, ছেলেটা কে নিসা? চোখের পানি টলমল করছে। সাব্বির ভাই। সাব্বির কি বলেছে তোকে? কেন দেখা করেছিস? আমি উনার সাথে দেখা করতে চাইনি। কেন দেখা করেছিস সেটা বল। আমাকে উনি ভালোবাসেন, এই কথাটাই বলছিলেন। দুশ্চরিত্রা বেইমান কোথাকার। কতদিনের সম্পর্ক তোদের? আর কোথায় কোথায় গিয়েছিস ওর সাথে? বিশ্বাস করেন আমাদের কোনো সম্পর্ক নেই। আমি তো এমনি উনার একটা রেহান কষে আমাকে একটা থাপ্পড় মেরে উনার জিন্সের বেল্টটা দিয়ে অনেক জোরে জোরে আমাকে আঘাত করতে লাগলো। কোনো সম্পর্ক না থাকলে আমার কাছে গোপন করেছিস কেন? আমাকে মিথ্যা বলেছিস কেন? আমি আসলে, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করেন। কান্না করতে করতে বললাম। রেহান আমার উপর কোনো দয়া করলেন না, যতক্ষণ না আমার দেহটা রক্তাক্ত হয়ে গেছে। বিছানায় ওপাশ হয়ে খুব কান্না করছি, পুরো শরীর খুব ব্যথা করছে। দাগগুলো রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। রেহান ছাদে গিয়ে পূর্ণিমার আলোয় বসে আছেন। এমন সময় টুসি এসে ওনার পাশে বসে। ওয়াও, চাঁদটা কি সুন্দর, তাই না? রেহান চুপ। আমি সরি রেহান, আসলে আমি অনেক বোকা। আপনি আমাকে সহ্য করতে পারেন না, তাছাড়া আপনি বিবাহিত, এটাও আমি জানি। কিন্তু আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। জানি না কেন সবকিছুর পরও আপনাকে আমার অনেক ভালো লাগে। আমি সরি, ডুকরে কেঁদে উঠে বলল। কথাটা বলে টুসি আপু চলে যাচ্ছিলেন। হঠাৎ রেহান ওনাকে থামিয়ে দিয়ে তার হাতটা ধরে একটানে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আই লাভ ইউ টু। টুসি আপু কিছুই বিশ্বাস করতে পারছিলেন না, তাই বেচারে রেহানকে খুব শক্ত করে আঁকড়ে ধরে কেঁদেই দিলেন। বাসায় এসে রেহান আমার সামনে একদম স্বাভাবিক হয়ে আছেন। ওনাকে দেখে ঘুমের ভান করে আছি। রেহান কাছে এসে আলতো করে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলেন। তারপর আমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়লেন। ডেভিল একটা। পরের দিন রেহান অফিসের নাম করে টুসি আপুকে নিয়ে ঘুরতে গেলেন দূরে অজানা এক শহরে। এটাই ওনাদের প্রথম ডেট ছিল। দুপুরে রেহান খেয়েছে কিনা জানার জন্য কল দিলাম, কিন্তু বারে বারে কল কেটে যাচ্ছে। টুসি আপু ইচ্ছে করে আমার কলগুলো কেটে দিচ্ছিলেন। একসময় নিজেই বিরক্ত হয়ে রাগ করে ফোন অফ করে রাখলাম, কিন্তু দুশ্চিন্তা মনে লেগেই আছে। উনি খেয়েছেন তো? সারাদিন ওনার সাথে আর কথাই হয়নি। আজ আসুক, তারপর দেখাবো মজা। আমার কল কেটে দেয়া। অভিমান করে ওনার জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছি। হঠাৎ রেহানের গাড়িটার দিকে নজর গেল। টুসি আপু ও সাথে আছেন। দুজনেই সামনের সিটে বসে কথায় মগ্ন।
শাড়িতে বেশ সুন্দরী লাগছে টুসি আপুকে। সত্যি বলতে নায়িকা নায়িকা লাগছে, কিন্তু কথা সেটা না। কথা হলো সে রেহানের সাথে কি করছে। উনি বাড়িতে ফিরলে কিছু জিজ্ঞাসা করতে যাব, অমনি উনি উল্টো আমার প্রতি ভীষণ রেগে বলতে লাগলেন, ফোনটা কি বন্ধ করে রাখার জন্য কিনে দিয়েছি? আমার চিন্তার কোনো মূল্য তোর কাছে নেই? আপনাকে দুপুরে কল করেছিলাম, কিন্তু আপনি কল কেটে দিয়েছেন, তাই ফোনটা বন্ধ করে দিয়েছি। ওয়েট, তুই দুপুরে কল করেছিলি? তারপর উনি ওনার ফোনটা বের করে ওনার সব কল লিস্ট দেখান, যা দেখে আমি ভ্যাবাচাকা খেয়ে যাই। সারাদিনে আমার কাছ থেকে কোনো কল উনি পাননি, উল্টো 20 থেকে 15 বার উনি নিজেই আমাকে কল দিয়েছেন আর ফোন বন্ধ পেয়েছেন। কি বলবো বুঝতে পারছিলাম না। এই ভাবনায় টুসি আপুর বিষয়টাও গিলে খেলাম। কিছুদিন পর ঈদ ছিল, সবাই মিলে চাঁদনি রাতে মেহেদি পড়ছে। খুব হ্যাপি ছিলাম। রিয়া আপু, মিঠি আপু, তিশা আপু সবাই আমার রুমে এসে আনন্দ করছেন, আর টুসি আপু তো সারা দিন আমার পিছু পিছুই আছেন। মনে হয় এটা যেন আমার না, ওনার বাড়ি, আর রেহানের রুম যেন তার। মেহমান তাই কিছু বলতে পারি না, সব কথা মনে মনে রাখি, আর সুযোগ পেলে নিজে নিজে বিড়বিড় করি। যাই হোক, সবাই মেহেদি পড়ছেন। টুসি আপু তো লুকিয়ে লুকিয়ে রীতিমতো টুসি প্লাস রেহান লিখে ফেলেছেন। আমাকে ছাড়া সবার মেহেদি পড়া শেষ, মেহেদিও শেষ। খুব ইচ্ছা ছিল আমারও, কিন্তু মেহেদি শেষ, রাতও অনেক হয়েছে। এখন কোনো দোকান খোলা পাবো না। মনটা খুব খারাপ হয়ে গেল। রেহান সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ উনি ল্যাপটপ বন্ধ করে নিচে চলে যান, আর এদিকে আমরা সবাই আড্ডায় মেতে উঠি। ঘণ্টাখানেক পর উনি আমাদের সামনে 1 ডজন মেহেদি এনে ঢেলে দেন, যা দেখে সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি শুরু করে। খুব লজ্জা লাগছিল আর সারপ্রাইজডও হয়ে গিয়েছিলাম অনেকটা। ডেভিলটা আমাকে কত ভালোবাসে। রাতে শুয়ে আছে, কৌতূহলের বশে জানতে চাইলাম, এত রাতে কিভাবে কি করলেন? সেটা আপনার জানতে হবে না, আপনি খুশি হয়েছেন এটাই সব। আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই না? অনেক। তারপর রেহানের ফোনে একটা কল এলে উনি জ্যাকেট পরে কোথায় যেন চলে যান। আমিও কথা বাড়াইনি, হয়তো বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছেন, তাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। এদিকে টুসি আপু রেহানের জন্য ছাদে অপেক্ষা করছে। রেগেমেগে একাকার হয়ে আছেন। রেহান যেতেই, বউয়ের সাথে পীড়িত শেষ হয়েছে তোমার? তুমি আমাকে একদম ভালোবাসো না, বুঝেছি। নাক মুখ লাল করে ফুপিয়ে বলল। রেহান হাতগুলো পকেটে ঢুকিয়ে বলতে থাকলেন, এখন আমাকে কি করতে হবে? কিচ্ছু না, চলে যাও তুমি, আমার সাথে কখনো কন্ট্যাক্ট করবা না। ডুকরে কেঁদে ওঠে। মাথা ঠান্ডা করো, অনেক রাত হয়েছে, বাসায় যাও, গুড নাইট। এই বলে রেহান চলে আসছিল, কিন্তু পেছন থেকে টুসি দৌড়ে এসে ওনাকে থামিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আমি সত্যি তোমাকে ভালোবাসি রেহান, অনেক বেশি। রেহান পিছমুড়ে বলল, আমিও পাগলি। হ্যাঁ, তোমার পাগলি। আচ্ছা দেখো, আমি মেহেদি দিয়ে তোমার আর আমার নাম লিখেছি, কেমন লাগছে? হাতগুলো সামনে বাড়িয়ে দিয়ে বলল। রেহান টুসি আপুর হাতগুলোতে আলতো করে চুমু খেয়ে নিলেন। তারপর আস্তে আস্তে তার আরও কাছে ঘেঁষতে চাইলে টুসি আপু তার চোখগুলো বন্ধ করে নেয়, আর অমনি রেহান মুচকে এসে টুসি আপুর মুখে ফুঁ দিয়ে তার সামনের চুলগুলো এলোমেলো করে দিয়ে বাসায় ফিরতে ফিরতে বলতে থাকেন, গুড নাইট ডল। টুসি আপু চোখ খুলে বোকার মতো দাঁড়িয়ে থেকে হাসতে লাগলেন। রেহানের এমন আচরণই তাকে আরও ওনার প্রতি আকৃষ্ট করে। টুসি আপু চোখ খুলে বোকার মতো দাঁড়িয়ে থেকে হাসতে লাগলেন। রেহানের এমন আচরণই তাকে আরও ওনার প্রতি আকৃষ্ট করে। ঈদের পরের দিন আমাদের বাড়িতে অনেক মেহমান আসে। ছোট বড় ভাই ভাবি সবাই এসেছেন। রেহান গেস্টদের নিয়ে ভীষণ ব্যস্ত। ভাবিরা এসে রেহানকে নিয়ে আমার সাথে দুষ্টুমি করছেন। আমিও হেসে সব উত্তর দিচ্ছি। রেহান কখনো তোমার গায়ে হাত তুলেনি, তাই না? আর আমার একটা বর হাদারাম কিছু হলে বকাঝকা শুরু করে। আমি মনে মনে ভাবলাম, আপনার বর তো জাস্ট কথা শোনায়, আর রেহান তো মেরে লাশ করে দেয় একদম। সত্যি, যে যার সাথে থাকে সেই বুঝে কত ধানে কত চাল। হঠাৎ রেহানকে দেখলাম একটা বাচ্চাকে কোলে নিয়ে খুব আদর করছেন, আর কি যেন বিড়বিড় করছেন। কাছে গিয়ে দাঁড়াতে উনি বাচ্চাটাকে আদর করতে করতে বলে উঠলেন, গাদা, তোমার আম্মু চলে এসেছে। আমি মুচকি মুচকি হাসছি। উনি আমার দিকে তাকিয়ে এক ধমক দিয়ে বলতে থাকলেন, এত হাসি কিসের? কবে যে আম্মু আব্বুকে নাতি নাতনির মুখ দেখাবো আল্লাহ জানেন। আমার এখনও বাচ্চা নেওয়ার বয়স হয়নি, আমি নিজেই তো একটা বাচ্চা। আমার এখন খেলার বয়স, বুঝেছেন? সেটাই তো বলছি, খুব মজা খেলা। খেলবা যান? না, আপনার সাথে কোনো খেলা খেলি নাই, মুখটা প্যাঁচার মতো করে বললাম। এই বলে চলে গেলাম। এদিকে রেহান হাসছেন, এই দেখে বাচ্চাটাও খিলখিলিয়ে হাসছেন। কত কিউট লাগছে দুজনকে। ইদানিং রেহানের ব্যবহার কেমন যেন হয়ে গেছে, গম্ভীর হয়ে থাকে সবসময়, ভালো করে কথা বলে না, খুব টায়ার্ডনেস দেখায়। হঠাৎ একদিন বিকেলে ছাদে টুসি আপু রেহানের সাথে খুব ঝগড়া করছে। শান্ত করতে রেহান টুসিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, যা মিঠি আপু দেখে ফেলেন। আমার কাছে এসে আপু অস্বস্তি অনুভব করতে থাকেন। আমি তাকে এমন করার কারণ জানতে চাইলে মিঠি আপু জানান, টুসি বাজে একটা মেয়ে, তুই ওকে এত আশকারা দিচ্ছিস কেন? আমি এটাই বুঝতে পারছি না নিসা। কিন্তু কি হয়েছে আপু, সেটা তো বলো প্লিজ। দেখ নিসা, তুই আমার বোন, তাই বলছি। হ্যাঁ বলো আপু। আমি ছাদে একটু আগে রেহান ভাইকে আর টুসিকে জড়িয়ে থাকতে দেখেছি। রেহানের প্ল্যান, তাই না? আমাকে বোকা বানাবেন? পাগল নাকি তুই?
যত সব, আমার সাথে আয়, তাহলে সব বুঝতে পারবি। সেখানে গিয়ে আমরা অবাক, কিছুই নেই, চারপাশটা ভালো করে দেখলাম, কিন্তু না, কাউকে দেখতে পেলাম না। বেখেয়ালি হয়ে মিঠি আপুকে বললাম, আপু হয়তো অন্য কেউ ছিল, আমি দেখেছি ওদের, আমার কথা বিশ্বাস না করলে পরে তুই পস্তাবি বলে দিলাম। টেনশনে পড়ে গেলাম। কি বললেন উনি? রেহান অন্য মেয়েকে জড়িয়ে ধরেছে? না, এটা হতেই পারে না, রেহান আমাকে ভালোবাসে। বুঝেছি, মিঠি আপু আমাকে দেখলে জ্বলে, তাই এমনটা করছেন। রাতে রেহান ল্যাপটপে কাজ করতে থাকলে আমি রাগ দেখিয়ে ঠাস করে ওনার ল্যাপটপটা অফ করে দিলে উনি অবুঝের মতো আমার দিকে তাকিয়ে থাকেন। কি সমস্যা? আপনার কি সমস্যা? অন্য মেয়েদের জড়িয়ে ধরেন, লজ্জা করে না? তোর কাছে সব ফালতু নিউজ কে সাপ্লাই করে বলতো? কাজ করছি নিসা, প্লিজ ডিস্টার্ব করিস না, প্লিজ। আমি নাক মুখ লাল করে জেদ দেখিয়ে বারান্দায় চলে এলাম। অন্য মেয়েদের টাচ করে আবার আমার সাথে জেদ দেখায়। যদি মিঠি আপু সত্যি বলে তাহলে কি হবে? আমি তো একদম একা হয়ে যাব। কথাগুলো ভেবে ভীষণ কান্না পাচ্ছিল। হঠাৎ রেহান পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে ওনার মুখটা আমার কাঁধে রেখে বলতে লাগলো, আমি তোকেই ভালোবাসি নিসা। আচ্ছা, তোর কাছে প্রুফ আছে আমি কাউকে জড়িয়ে ধরেছি, কিস করেছি? কিসের কথা বলিনি, জড়িয়ে ধরেছেন বলেছি। যাই হোক, আছে তোর কাছে কোনো প্রুফ? না, নেই, কিন্তু পরের কথা কান দিতে হয় না লক্ষ্মীটি। তারপর আমার সামনে এসে চোখের পানি মুছে গালে আলতো করে তার ঠোঁটের স্পর্শ এঁকে দিলেন। কিছুদিন যাবৎ শরীরটা খুব খারাপ লাগছে, বমি বমি পায়, মাথা ব্যথা করে, কাজ করতে ভালো লাগে না, শুধু ঘুম পায়। আমি হয়তোবা অনেক দুর্বল হয়ে পড়েছি, তাই এমনটা হচ্ছে। রেহানকে এ বিষয়ে কিছুই জানেনি, অযথা চিন্তা করবেন। সকালে ছাদে কাপড় দিতে গেলে সেখানে নিচের ফ্ল্যাটের এক ভাবির সাথে দেখা হয়ে যায়। অনেক কথা হচ্ছে, তার মধ্যে উনি হুট করে বলতে লাগলেন, টুসিরা কি তোমাদের আত্মীয় হন? আমি কিছুক্ষণ ওনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে উত্তর দিলাম, না। যাক ভালো, আমি তো ভাবছি রেহানের এত কি টুসিদের বাসায়, টুসির সাথে হাসাহাসি। টুসির আপু দেখি বেশ জামাই আদর করে, এতে আমার কি? কারো সংসারে আগুন দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমাদের বাড়িতে এসো। নিস্তব্ধ হয়ে রইলাম। অ্যানিসা, আসি, তুমি এসো। আচ্ছা যাব। বাসায় এসে রেগে বালতিটা ফ্লোরে ছুঁড়ে ভেঙে ফেললাম। সবাই এমন কি দেখছে ওনাদের মধ্যে যা আমি দেখতে পাচ্ছি না? খুব কান্না পাচ্ছে। কি হচ্ছে এসব আমার সাথে? শরীরটাও ভালো লাগছে না। বেসিনে এক গাদা বমি করে আসলাম মাত্র। ডাক্তারের কাছে এবার যেতেই হবে, তাই রুমে এসে রেহানকে কল দিলাম। হ্যালো, আপনি কি বিজি? হ্যাঁ, একটু বিজি, কেন কিছু লাগবে? না, কিছু না, বাই। তারপর চাচিকে বলে মিঠু আপুকে সাথে করে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। কিছু টেস্ট আর ইনফরমেশনের ভিত্তিতে ডাক্তার চাচ্চু জানান আমি প্রেগনেন্ট, 4 সপ্তাহের প্রেগনেন্সি। আমি শুনে তো সারপ্রাইজড, কি বলবো বুঝতে পারছি না, বিশ্বাসই হচ্ছে না। ডেভিলটা শুনলে কেমন এক্সপ্রেশন দিবে ভেবে পাচ্ছি না, কিন্তু ওনাকে বলবে কে? আল্লাহ, আমার তো খুব লজ্জা করছে। মিঠু আপু অনেক হ্যাপি, এই বংশের প্রথম মেহমান আসতে চলেছে, সবাই কত খুশি হবে, তাই না? তাৎক্ষণিক মিঠু আপুকে বললাম কল করে রেহানকে বিষয়টা জানাতে, কিন্তু ওনার ফোন ওয়েটিংয়ে আছে, তাই কিছু বলতে পারলাম না। রিক্সা করে বাড়ি ফিরছি। মিঠু আপু রেহানকে কিভাবে চমকে দেওয়া যায় সেটা নিয়ে প্ল্যান করছে। আমি লজ্জায় কিছুই বলছি না, খুব হ্যাপি লাগছে। রাস্তা ক্রসিংয়ের সময় আমাদের রিক্সাটা একটা গাড়ির পাশ দিয়ে যায়। ভেতরে রেহান আর টুসি হাসাহাসি করছে। টুসি তার চুলগুলো রেহানের মুখে এনে ধরেছে, আর রেহান রাগে ভাব নিয়ে সেগুলো সরিয়ে নিয়ে হাসছেন। চোখ থেকে ঘৃণার জল পড়তে লাগলো। বেঈমান, ছি, রেহান এমন একটা কাজ করতে পারল আমার সাথে। ইচ্ছে করছে এই রাস্তায় নিজের জীবন দিয়ে দিই। মিঠি আপু ভেবেছিলেন আমি কিছু দেখতে পাইনি, তাই রেহানকে দেখা মাত্রই বলতে লাগলো, মামা থামান থামান, দেখলি তো নিসা, এবার বিশ্বাস হলো তো আমাকে? রেহান ভাই একটা লম্পট, আর সাথে বেয়াদব মেয়েটাও, ইডিয়টস। আমি ডুকরে কেঁদে ফেললাম। রিক্সাওয়ালা আমাদের দিকে ভেবাচাকা খেয়ে তাকিয়ে থাকলে মিঠি আপু ওনাকে চলতে বলে আমাকে সারাটা পথ এটা ওটা বোঝাচ্ছেন আর সান্ত্বনা দিচ্ছেন। আমি কিছুই বলিনি, কী বা বলবো? আমার সব শেষ। কেন করলো রেহান এমন? আমাকে এত বড় ধোকা দিল, আমার বিশ্বাসের এই পরিণতি দিলেন উনি। নিসা, শান্ত হ বোন, সত্যি আমি তোকে হার্ট করতে চাইনি। আমি সরি আপু, তুমি ঠিক ছিলে। আমি মরে যাব, আমার মতো গাধার বেঁচে থাকার কোনো অধিকার নেই। উনি কেন আমার সাথে এমন করলেন বলতে পারো আপু? আমি ওনাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম ওনাকে। আমি জানি তুই ভাইকে অনেক বেশি ভালোবাসিস, কিন্তু ছেলেরা এমনই হয়। মাথা ঠান্ডা কর, কাউকে এখন কিচ্ছু বলার দরকার নেই। আমার সাথে এত বড় একটা বেইমানি করলো আর আমি চুপ করে থাকবো? এটা অসম্ভব। ভাই খুব চালাক, দেখবি পরে তোকে নানা কথা শোনাবে, কারণ তোর কাছে কোনো প্রমাণ নেই। ভাই বলবে এটা উনি ছিলেন না, তুই দেখে নিস। আপু, দয়া করে প্রেগনেন্সির ব্যাপারে তুমি কাউকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমি আর কথা বাড়াইনি। একদিক থেকে আপুও ঠিক বলেছেন, রেহান আমাকেই কথা শোনাবে, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। আমি কখনো ওনার কাছ থেকে এমন কিছু আশা করিনি। ভালোবাসার এই প্রতিদান দিলেন আমায়। আজকের পর থেকে ওনার সাথে কথা বলতে ঘৃণা করবে আমার। মনটাই ভেঙে দিল। ওনাকে আর বিশ্বাস করি না, ভালোবাসি না। উনি থাকুক ওনার প্রিয়তমাকে নিয়ে, আমি চলে যাব অনেক দূরে। ওনাকে খুশি দেখাই যে আমার মুখ্য কামনা।
বাসায় ফিরে চাচি ডাক্তার কি বলেছেন তা জানতে চাইলে আমি বলে উঠলাম, তেমন কিছুই হয়নি, শরীর দুর্বল হয়ে গেছে, কিছু ভিটামিন দিয়েছেন, খেলে সব ঠিক হয়ে যাবে। সামান্য দুর্বলতার কারণে ডাক্তারের কাছে যেতে হয়, আল্লাহ জানেন কোন প্রেমিকের সাথে দেখা করতে গেছে। এসে আমাকে বোঝানোর চেষ্টা করছে, বোকা পেয়েছে আমাকে, ফালতু মেয়ে একটা। রুমে এসে আয়নার দিকে তাকিয়ে অঝোর নয়নে কেঁদে ফেললাম, যার জন্য আমি আমার মা বাবা, ফ্যামিলি, এমনকি আমার পড়াশোনা, ফ্রেন্ডস সব ছাড়লাম। আজ সে আমাকে ঘোল খাওয়ালো। ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম, মানুষটাকে চিনতেই পারলাম না। রেহান অফিস থেকে ফেরার পর ওনার সাথে একটি কথাও বলিনি, ইচ্ছা করছে না। কেমন মুখোশ পড়া মানুষ, নির্লজ্জের মতো আবার আমার সাথে কথাও বলছেন। রাতে উনি বিছানায় আতশোয়া অবস্থায় ল্যাপটপে কাজ করতে থাকলে আমি রাগে অভিমানে বলেই ফেললাম, টুসি আপুর সাথে কি সম্পর্ক আপনার? রেহান আমার কথায় কোনো পাত্তা দিলেন না, নিজ কাজে ব্যস্ত। কি কথা বলছেন না কেন? আজকে আপনাকে আর টুসিকে বেশ রোমান্টিক মুডে দেখেছি। ওকে ভালোবাসলে আমাকে বিয়ে করলেন কেন? কারণ টুসিকে আগে পাইনি, তাই তোকে বিয়ে করেছি। আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখের পানি ফেলতে থাকলে উনি বলে ওঠেন, অফিসিয়াল কাজে বাইরে গেলে পথে টুসির সাথে আমার দেখা হয়, আর ও গাড়িতে লিফট যায়, ব্যাস এটুকুই। আর তুই বলছিস ওর সাথে আমার কি সম্পর্ক? আচ্ছা, এসব বাজে চিন্তা তোর মাথায় কোত্থেকে আসে? হ্যাঁ, মিঠি আপু ঠিকই বলেছেন, উনি উল্টো আমাকেই কথা শোনাবেন। আমি বেশ বুঝতে পারছি ওনাকে হাতে নাতে ধরতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। বেশ রাত, প্রচুর বৃষ্টি হচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছেন আমাকে ছাড়া। বর অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়লে বউয়ের চোখে কি আর ঘুম থাকে? বারান্দায় এসে দাঁড়িয়ে আছি, নিঝুম রাত, বৃষ্টির পানিতে বারান্দার মেঝেটা ভিজে গেছে। আমি সেই ভেজা মেঝেতে দাঁড়িয়ে বৃষ্টির পানির আনন্দ নিচ্ছি। রেহান আমাকে আর ভালোবাসে না, আমাকে আর ভালো লাগে না। টুসির জন্য আমার কাছে মিথ্যা বলছেন। বাহ বাহ বাবা, আমি তার কেউ না। খুব কষ্ট পাচ্ছি কথাগুলো ভেবে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এমন সময় রেহান এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, বৃষ্টির পানিতে অসুস্থ হয়ে পড়বা, রুমে চলো। ছাড়েন, ঘৃণা করে আপনার ছোঁয়াকে। তারপর ঘরে এসে বিছানার এক কোণে শুয়ে পড়লাম। পরের দিন রেহান অফিস থেকে এসে এক নাগাড়ে কলিং বেল বাজাতে লাগলেন। আমি বিরক্তিকর ভাব নিয়ে দরজা খুলতে উনি আমাকে দেখে হাতে একটা শাড়ির ব্যাগ আর এক গুচ্ছ ফুল ধরিয়ে গালে চুমু খেয়ে ভেতরে চলে গেলেন। আমি হাঁ করে দাঁড়িয়ে আছি। এ কিরে বাবা, ছেলে তো নয়, পুরোই আগুনের গোলা। ব্যাগটা খুলে আমি অবাক, অনেক সুন্দর একটা শাড়ি, তাও আমার পছন্দের নীল রঙের। বেচারা ভেবেছে এগুলো দিয়ে আমাকে মানিয়ে নেবে, কিন্তু এমন কিছুই হবে না। রাত 1টা, রেহান কাজ শেষ করে গভীর নিদ্রায় আচ্ছন্ন। আমি ইচ্ছা করে ওনাকে বিরক্ত করতে ডেকে বললাম, এই যে শুনুন। ধাক্কা দিলাম। কি? ঘুমঘুম স্বরে বলল, আমি ফুচকা খাবো, কালকে নিয়ে আসবো। না, আমি এক্ষুনি খাবো। উনি ঘুমন্ত চোখ নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জ্যাকেটটা পরে বাইরে চলে গেলেন। আমি তো অবাক, আমার প্রতি কোনো রাগ নেই ওনার। ওনাকে সন্দেহ করে আমি কি ঠিক করছি নাকি ভুল বুঝতে পারছি না। সকালে চাচির কথায় টুসি আপুকে ডাকতে এলে তাকে রুমে পেলাম না। চলে যাচ্ছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম কালকে রেহানের দেওয়া ফুলগুলোর মতোই ফুল টুসি আপুর টেবিলে রাখা, ফুলদানিতে সাজানো। কাছে গিয়ে দেখলাম ফুলগুলোতে একটা কার্ডও আটকানো, যাতে লেখা ছিল, লাভ ইউ জান, ফ্রম রেহান। তার মানে রেহান আমাকে দেয়া সেম সারপ্রাইজ টুসিকেও দিয়েছেন। টুসি আপু সবকিছু জেনে শুনে রেহানের সাথে সম্পর্কে জড়িয়েছে। শয়তানের কথা ভাবছি আর শয়তান হাজির। কি নিসা, হঠাৎ কি মনে করে? এই ফুলগুলো কি রেহান আপনাকে দিয়েছেন? হ্যাঁ তো, আপনার লজ্জা করে না অন্য কারো বরের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে? এই মেয়ে, কি বলছো তুমি? আমার বয়ফ্রেন্ড দিয়েছে। দুনিয়াতে কি শুধু তোমার বরের নামই রেহান নাকি? তোমার লজ্জা করলো না আমাকে এসব কথা বলতে? রুমে এসে বালিশ চাপা দিয়ে কাঁদতে লাগলাম। মিথ্যাবাদী মেয়ে একটা। ইচ্ছা করছে কয়েকটা থাপ্পড় মেরে আসি। সব আমার দোষ। রেহানকে চিনতে আমি ভুল করেছি। মানুষ ঠিকই বলে, যার বাহিরটা যত সুন্দর ভেতরটা তত কুৎসিত হয়। রেহান তার প্রমাণ। দুপুরে শরীরটা খারাপ করলে আমি শুয়ে থাকি। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে আমার ফোনে মেসেজ আসে, যেটা খুলতে রেহান আর টুসির কিছু আনন্দ মুহূর্ত ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। সবকিছু কি কম ছিল যে এটাও আমাকে দেখতে হলো? ছবিগুলো দেখে ইচ্ছা করছে এক্ষুনি গলায় ফাঁসি দিয়ে মরে যায়। কথাগুলো ভাবছি, এমন সময় সাব্বিরের কল আসে। কেমন আছো নিসা? ছবিগুলো তাহলে আপনি পাঠিয়েছেন, তাই না? যাক, তুমি দেখেছো তাহলে। আপনি ওদের সম্পর্কে কিভাবে জানলেন? টুসি তো প্রায় রেহানের সাথে দেখা করতে অফিসে আসে। তাছাড়া দুইজন যেভাবে কাঁঠালের আঠার মতো লেগে থাকে, মেজাজটা খারাপ হয়ে গেল। কলটা কেটে ডিরেক্ট রেহানকে কল দিলাম। হ্যালো, কোথায় আপনি? অফিসে। আর কোথায় থাকবো? টুসি আপু কি আপনার সাথে? টুসি আমার সাথে থাকবে কেন? না মানে আপনার প্রেমিকা তো আপনার সাথে থাকতেই পারে, তাই না? হোয়াট? কথাটা বলে ফোন অফ করে দিলাম। সারাদিন ওনার সাথে আমার কোনো কথা হয়নি। রাত 11টা বেজে গেছে, কিন্তু এখনও উনি বাড়ি ফিরছেন না। খুব টেনশন হচ্ছে। কল করছি কিন্তু বন্ধ বলছে। কিছুক্ষণ পর রেহানের গাড়িটা দেখে মনে স্বস্তি পেলাম। দৌড়ে সিঁড়ি বেয়ে ওনার কাছে যাচ্ছি। টুসি আপুদের ফ্ল্যাটের কাছে এসে থমকে দাঁড়িয়ে গেলাম। টুসি রেহানকে খুব জোরে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে থাকে, কত টেনশন হচ্ছিল জানো তুমি? ফোন বন্ধ কেন তোমার? ফোনের চার্জ ছিল না। ঠিক আছে, পরে কথা হবে, আসি তাহলে, বাই।
না, কোথাও যাবে না। টুসি আপু রেহানকে ছাড়তে চাচ্ছে না, বরং আস্তে আস্তে রেহানকে কিস করার জন্য তার দিকে এগিয়ে আসছেন। আর রেহান টুসিকে এসব করতে বাধা দিচ্ছেন। এমন করছো কেন রেহান? চোখ দুটো বন্ধ করে জাস্ট আমাকে ফিল করো। উফ, ছাড়ো টুসি, আমার এসব ভালো লাগছে না, প্লিজ। অনেক রাত হয়েছে, তুমি ঘরে যাও। আমি বোকাদের মতো দাঁড়িয়ে থেকে সব দেখছি। খুব ঘৃণা পাচ্ছে রেহানের প্রতি। সত্যি তাদের খুব ভালো মানায়, আমি তাদের মাঝে বেমানান। আমাকে সরে যেতে হবে। মনকে আর মানাতে পারলাম না, তাই একটু আওয়াজ দিয়ে বলে ফেললাম, চাচি টেনশন করছে, কিস করা শেষ হলে তাড়াতাড়ি বাড়ি আসবেন। দুজনেই হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। রেহান তো রীতিমতো দৌড়ে আমার কাছে এসে নানা ছলাকলা বোঝাতে ব্যস্ত। আমি নীরব পরিবেশ বজায় রেখে রুমে এসে দরজাটা বন্ধ করে বলতে লাগলাম, টুসি আপুর সাথে আপনার যে অবৈধ সম্পর্ক আছে, এখন সেটা অস্বীকার করবেন কিভাবে মিস্টার রেহান? নিসা, বিশ্বাস কর, ওই মেয়ে মানে টুসির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। নিচে তুই যা দেখেছিস সব একটা প্ল্যান মাত্র। কলেজে টুসির সাথে আমার বন্ধু সোহেলের সম্পর্ক হয়। সোহেল এখন বিদেশে। টুসি আমার বন্ধুর কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়ে পরে ব্রেকআপ করে দেয়। অনেকদিন পর দেখা হয়েছে, তাই টুসি ভেবেছে আমি তাকে চিনতে পারিনি। সোহেলকে ব্যাপারটা জানালে সে আমাকে যেভাবেই হোক টুসিকে আশেপাশে রাখতে বলে। কিছুদিন পর সোহেল দেশে ফিরলে ওর একটা সাহায্য করবে বলেছে। আমি কোনোভাবেই রাজি ছিলাম না, কিন্তু সোহেল এত রিকোয়েস্ট করে বলল আর বারণ করতে পারিনি। তুই বিষয়টা জানলে খুব রাগ করতিস, তাই ইচ্ছা করেই বলিনি। আমি শুধু তোকেই ভালোবাসি লক্ষ্মী বউ আমার। নাইস জোকস। আমি বোকা তাই ভেবেছি আপনি হয়তো আমাকে সত্যি ভালোবাসেন। আসলে আমি ভুলছিলাম। আপনি যদি একবার বলতেন নিসা তোকে আমার আর ভালো লাগে না, তাহলে বিশ্বাস করেন আমি কোনো কথা ছাড়াই আপনার ঘর থেকে চলে যেতাম। কিন্তু না, আপনি দুই নৌকার মাঝি হতে চেয়েছেন। বাহ, আপনাকে আমি জাস্ট ঘৃণা করি। রেহানের নাক মুখ লাল হয়ে গেছে, চোখে পানি টলমল করছে। ভীষণ রেগে গিয়ে নিজেকে নিজে বকাঝোকা করছেন আর আমাকে বলছেন, তোকে কিভাবে যে বোঝাবো। আচ্ছা ঠিক আছে, আমি সোহেলকে কল দিচ্ছি, তুই ওর কাছ থেকে সত্যিটা জেনে নে। আমি কারোর সাথে কথা বলবো না, আপনি টুসির সাথে ভালো থাকেন। আমি চলে গেলে টুসিকে আর লুকিয়ে আদর করতে হবে না, কারোর কাছে জবাবদিহি করতে হবে না। আপনারা খুব আনন্দে থাকবেন, অনেক ভালো হবে, তাই না? না, খুব খারাপ হবে নিসা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। অনেক ভালোবাসি তোকে। চোখের পানি ফেলে বলল, আচ্ছা আমি যদি আপনার সাথে একই কাজ করতাম তাহলে আপনি আমাকে বিশ্বাস করতেন তো? কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে ভালোবাসি নিসা। তুই বললে টুসিদের ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেব, তার সাথে আমার আর কোনো যোগাযোগ হবে না। তাও প্লিজ আমাকে ছেড়ে যাস না। প্লিজ নিসা, জাস্ট একটাবার সোহেলের সাথে কথা বল। আমি আর জানতে চাই না কিছুই। নিজের চোখ তো আর আপনার মতো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না বলুন। আর আপনি টুসি আপুকে আপনার কোলে বসিয়ে রাখতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ইচ্ছে করলে তার সাথে শারীরিক সম্পর্ক করতে কথাটা শেষ করতে পারলাম না, রেহান আমার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। খুব রাগ হচ্ছিল, তাই আমিও উল্টো ওনার গালে থাপ্পড় দিয়ে বলতে থাকি, আপনি একটা লম্পট চরিত্রহীন বাজে ছেলে, আপনাকে স্বামী বলতে ঘৃণা হয় আমার। চোখের পানি ফেলে মেজাজ গরম করে ওই দিনই ছোট আন্টিদের বাড়িতে চলে এলাম। আন্টির ছেলে সন্তান নেই, তাই আমরাই তার কাছে প্রিয়। আন্টিকে রেহান আর টুসির সম্পর্কের ব্যাপারে সব খুলে বললাম, সাথে প্রেগনেন্সির কথাটাও। রেহান এমন কিছু করতে পারে তা নাকি আন্টি ভাবতেও পারেননি। এদিকে রেহানের আব্বু আম্মু সহ সবাই আমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছেন। পরের দিনই রেহান হাজির। আন্টিকে খুব আকুতি মিনতি করে বলে গেছেন আমি আন্টির কাছে এলে যেন উনি রেহানকে জলদি ইনফর্ম করে দেয়। আমি এখানে আছি তা কাউকে জানাতে মানা করেছি, তাই আন্টি আমার কথা চেপে যান। আড়ালে থেকে সব শুনেছি। 3 দিন হয়ে গেছে রেহানের সাথে আমার কোনো যোগাযোগ নেই। গভীর রাত, রেহানের কথা খুব মনে পড়ছে। আজকাল তো রুমে একা থাকতে খুব ভয় করে। রেহানের সাথে থেকে অভ্যস্ত হয়ে গেছে কিনা, উনি হয়তো আমাকে ভুলেই গেছেন। কাউকে বিশ্বাস করলে এটাই বুঝি তার শেষ পরিণতি। খুব ভালোবাসি রেহান আপনাকে, খুব। অনেক ইচ্ছা করছে রেহানের সাথে কথা বলতে, তাই আর 2-5 না ভেবে আন্টির ফোনটা নিয়ে নতুন সিম দিয়ে ওনাকে কল দিলাম। প্রথম রিংয়ে রেহান কলটা রিসিভ করে নেন, তার মানে উনি এখনও জেগে আছেন। হ্যালো, কান্নারত ভাঙা কণ্ঠে। চুপ করে কান্না চেপে রেখেছি। হ্যালো, কে? ওনার কণ্ঠ শুনে কেঁদে উঠলাম। নিসা, তুই কোথায় আছিস? আমি পাগল হয়ে যাচ্ছি তোকে ছাড়া, প্লিজ ফিরে আয়। কেন আমার সাথে এমন করলেন আপনি? আমাকে বোকা বানালেন। আমি তোকেই ভালোবাসি নিসা, প্লিজ একবার বল তুই কোথায় আছিস, আমি এক্ষুনি আসছি। জাহান্নামের চৌরাস্তায় আছি, মরে গেছি আমি। ডুকরে কেঁদে উঠে বললাম, প্লিজ নিসা, কল কাটিস না। জানিস আমার খুব ইচ্ছা ছিল আমাদের একটা মেয়ে বেবির, ওর নাম আমি আনিসা রাখতাম। আপনার এসব ফালতু কথা শুনতে চাই না, রাখছি। আপনি আমাকে ভুলে যান। নিসা, একটা গান শুনবি? আমি ঘুমাবো, ইচ্ছা করছে গাইতে শুধু তোর জন্য। উফ, শুনান তাড়াতাড়ি। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।
ভুলিনি তো আমি তোমার মুখের হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। ওনার কণ্ঠে গানটা অসম্ভব সুন্দর লাগছিল। হুট করে গান গাওয়া থামিয়ে, নিসা তোকে খুব মনে পড়ছে, জানি না কেন মনে হচ্ছে তোর সাথে আমার আর দেখা হবে না। আল্লাহর কাছে ইহকাল ও পরকালে আমি শুধু তোকেই চাই নিসা, কান্নারত কণ্ঠে বলল। আমি আর কথা বাড়ালাম না, ফোনটা কেটে দিলাম। পরের দিন দুপুরে গোসল করে বারান্দায় এসে চুলের পানি শুকাচ্ছি, হঠাৎ আন্টি হাতে ফোন নিয়ে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে আতঙ্কের সাথে বলতে থাকে, নিসা রে, রেহান গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নেওয়ার আগে নাকি মারা গেছে। কথাটা শোনার পর মনে হলো উপরের আকাশটা পায়ের নিচের জমিনটা যেন সরে গেছে। জ্ঞান হারিয়ে ফেলি আমি। আমার সন্তান জন্মের আগেই তার বাবাকে হারিয়ে ফেলল, অনাথ হয়ে গেল। রেহান জানতেই পারলেন না উনি বাবা হতে যাচ্ছিলেন। ঘটনাস্থলের পর চাচি প্রায় 1 মাস যাবৎ আইসিইউতে ভর্তি ছিল, আর আমি জিন্দা লাশ। আইসিইউ থেকে ফেরার পর চাচি মেন্টালি সিক হয়ে পড়েন, নিজে নিজে কথা বলেন। মধ্যরাতে রেহানের রুমে এসে ঘুমিয়ে পড়েন। মাঝে মাঝে অফিস থেকে রেহানের আসার অপেক্ষা করেন, রেহানের কাপড়ের সুগন্ধ নেন। একমাত্র ছেলে ওনার। পরে সোহেলের বিষয়টা বিবেচনা করে তা সত্য প্রমাণিত হয়। রেহান সত্যি কথা বলেছিলেন। সোহেলের সাথে সম্পর্ক টুসি নিজে স্বীকার করে, তাছাড়াও অনেক প্রমাণ পাওয়া যায়। বর্তমানে নিসা আপু রেহান ভাইয়ার আব্বু আম্মুর সাথে থাকেন। তার একটা মেয়ে হয়েছে, কিউট প্রিন্সেস আনিসা। খুব দুষ্টু, প্লেতে পড়ে। ওনার শাশুড়ি আব্বুকে নিজের মেয়ের মতো রাখে। আনিসা ওনার হৃদয়ের টুকরো। এটাই ওনার ছেলের শেষ চিহ্ন। আনিসা ওর আব্বুর জন্য অপেক্ষা করে থাকে, কারণ নিসা আপু বলেছে ওর আব্বু নাকি বিদেশে গিয়েছে। অবুঝ আনিসা তার আব্বুর জন্য পুতুল বানিয়ে বলে এটা নাকি ওর আব্বু বিদেশ থেকে ফিরে এলে ওকে দেবে। নিসা আপুকে এটা যত্ন করে আলমারিতে তালা দিয়ে রাখতে বলে। এমনই আরও কত কি যে জমাচ্ছে মেয়েটা ওর আব্বুকে দিবে বলে আল্লাহ জানেন।